আমি ছোটবেলা থেকে অনেক অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। আপনার জন্ম হয়েছে কোথায়? আমার জন্ম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার এক ভাই এক বোন। এক ভাই এক বোন। বাবা কি করতো? বাবা মনে করেন যে বাজার ডাইকে আনতো, তো ওটা চাঁদা উঠাইতো। বাবা বাজারে চাঁদা তুলতো? হ্যাঁ, চাঁদা তুলতো। তো আমার বাবা অনেক অনেক ভালো লোক ছিল। তিনি মারা গিয়ে বেহেশত করুক তাকে আল্লাহ। তো তিনি যেরকম সবার দুঃখে সুখে সবার সাথে থাকতে চাইছে, সবার সাথে হেল্প করছে, আমিও আমার ছোটবেলা থেকে আমার এই একই আশা যে আমি যেন আমার বাবার মতো হই। আপনি কি পরিবারের বড় সন্তান ছিলেন? জি না, আমি সবাই ছোট। মানে এক ভাই এক বোনের মধ্যে আপনি ছোট? হ্যাঁ হ্যাঁ। আপনার ভাইটা আপনার বড়? কত বছরের বড়? আমার ভাইটা আমার প্রায় 10 বছরের বড়। 10 বছরের বড়। ঠিক আছে, বলুন। জি, তো আমি এটাই চাইতাম যে আমি অনেক বড় হব, সবার সেবা করব, সবার যত্ন করব, সবার দুঃখে সুখে সবার পাশে থাকবো। জি। তো সেই ভাগ্যটা আমার হলো না। আমার 7 বছর কালে আমার বাবা মারা যান আমার চাচার দোকানে, মিষ্টির দোকানে। তো আমার ভাইটার সাথে আমার চাচা এরকম ব্যবহার করতো, মানে আমার ভাইয়ের হাতে একটা ঘড়ি ছিল, পরে বলতে কি কামলা বেটা হয়ে তুই ঘড়ি হাতে দিবি কে? ঘড়িটা নিয়ে চুলার ভিতরে ফালাই দিছে। তো আমার ভাই সেদিন অনেক কষ্ট পাইছে, আমার মার কাছে এসে কাঁদতেছে, বলতেছে কি যে আমরা ঢাকা চলে যাব মা। তখন আমার মা আমাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে, আমার ভাই প্রথমে আসে, আমার ভাই প্রথমে এসে একটা কাজ নেই, তখন কমিটি সেন্টারের মধ্যে একটা কাজ নেই, মোটামুটি কিছুটা টাকা বেতন পায়, তা দিয়ে চলতে পারে। আচ্ছা। তো তখন ভাবলো কি যে মারে নিয়ে এসে একটা কাজে লাগাই দিলে আর ছোট বোনটা পড়াশোনা করবে। আচ্ছা। তো নিয়ে আসার পরে এরকম ভাবে 2-1 বছর গেল। আপনি তখন ঢাকায় ছিলেন? জি, আমি কোথায় ছিলেন? ঢাকা জিঞ্জিরাতে ছিলেন। জি। ভাই, মা এবং আপনি? হ্যাঁ। ওকে। তো তারপরে এখানে মনে করেন আমার মা একটা জায়গায় কাজ করতো। কিসে কাজ করতো? তো এটা হচ্ছে কোম্পানিতে, ওইখানে ওই প্যাকেট করতো। আচ্ছা আচ্ছা। সপ্তাহে 500-400 এরকম টাকা পাইতো। তো ভালোই চলতেছিল, আমার স্কুলে ভর্তি করে দিছিল। তো 5 পর্যন্ত পড়া হওয়ার পরে আমার ভাইটা বিয়ে করে ফেলাইছে। বিয়ে করার পরে মনে করুন যে বউয়ের যে একটা এটার কারণে আমাদেরকে দেখতে পারে না, তখনও বিয়ের 1 মাস পরে আলাদা হয়ে যায়। তখন সংসারটা আমার আর আমার মার চালাইতে হয়। তখন আমিও পড়া বাদ দিয়ে আমি চাকরিতে ঢুকে গেছি। চাকরিতে ঢুকে গেলেন মানে আপনি কি করলেন সেই সময়টাতে? ওই প্যাকেট করে না, ওইগুলাতে ছোট বাচ্চারা করে, 10 বছর 11 বছর এরকম বাচ্চারা করে। তো আমার আম্মু ওইখানে ওই স্যারের সাথে কথা বলে আমাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমার একটু মনে করেন 5 পর্যন্ত পড়ালেখা, তো আমি একটু ধরতে পারি, সেজন্য পরে আমাকে আমার আম্মুকে তো দিছিল যে ইয়েতে, আর আমাকে প্যাকেট গুলা বাছাই করার মধ্যে দিছিল। তো আমি ওটা করি, ভালোই চলতেছিল, ভালোই সুখী ছিলাম আমার মাকে নিয়ে। তো তখন আমাদের এলাকার একটা মহিলা, উনি বলতেছে কি যে তোর মেয়েরে বিয়ে দিয়ে দি, তাইলে তুই যে টাকা ইনকাম করবি এই টাকা দিয়ে তুই চলে তোর ভালোই চলে যাবি। আচ্ছা। তো এরকম করতে করতে আমার মা বলে কি না, এত ছোট মেয়েরে বিয়ে দিব না। এরকম করতে করতে আমার ভাইও আমার বাপের বাড়ির সম্পত্তি যা ছিল এগুলা বেঁচে কিনে নিয়ে আসছে, নিয়ে শেষ করে ফেলাইছে। ওর এখন কিছুই নেই, বলতে কিছুই নেই। তো পরে ওই মহিলাটার কথা শোনার পরে আমাকে আমার মাও চিন্তা ভাবনায় বলতেছে যে ভালো ঘর যেহেতু, তো দিয়ে দেই, মেয়েটাকে বিয়ে দিলে তো অনেক টাকা পয়সা লাগবে, তো আচ্ছা দিয়ে দেই, যে টাকা ইনকাম আছে ওই টাকাটাই আমি ওদের দিয়ে আমি সমাধান করে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। কোন ক্লাসে পড়েন আপনি সেই সময়? তখন আমি 5-এ পড়তাম। তো 5-এ পড়া বাদ দিয়ে মনে করেন 5 মাস চাকরি করছি। ক্লাস 5 মানে হচ্ছে আপনার বয়স তখন 10 থেকে 11 বছর। জি। ওকে। এই সময় আপনার বিয়ের কথা হচ্ছে? জি, এই সময় আমার বিয়ের কথা হচ্ছে। তো তখন আমায় একটা বাড়িতে খুব আইতাম, মানে ওইখানকার আর কি এলাকার স্থানীয়, ওইখানকার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটার সাথে আমি যেটুকু সময় থাকতাম বাসায় ওইটুকু সময় ওর সাথে খেলাধুলা করতাম, আইতাম। তো ওনারাও বলতো কি যে তোমার মেয়েটাকে আমায় দিয়া দাও, তোমার মেয়ের পড়ালেখা যা আছে সব আমরা করাবো। তো আমার মা দেয় নাই, বলছে কি আমার একটা মেয়ে আমি বাঁচতে পারবো না। তো যখন ওরা শুনছে যে আমার বিয়ের কথা হইতেছে, তখন আমার মারে অনেক ভয় দেখাইছে যে একটুকু আসেন। আমি তখন একটা গোল ফরাক পড়াইছে, পড়ায় আমাকে নিয়ে আসছে। আসার পরে আমি বুঝতে পারছি যে আমার বিয়েটা ঠিক করার জন্য ওরা এরকম করতেছে। তো আমি আমার বিয়েটা ভাঙার জন্য আমি অনেক চেষ্টা করছি, যে আমি পাও ল্যাংড়াই হারছি, মানে ওদের সাথে খারাপ ব্যবহার করছি, যেহেতু আমার বিয়েটা ভেঙে যায়। আপনি চাইতেন না আপনার বিয়েটা হোক? না, আমি চাইতাম না যে আমার বিয়েটা হোক। ওকে। সে কারণে আমি অনেক ছলনা করতাম, যে পাও ভাঙা বা ওনার সাথে খারাপ ব্যবহারে কথা বলতাম,
তো আমার চাচা বলতেছে কি রাগ করেন না, ছোট মানুষ তো সেই জন্য মানে বুঝতে পারতেছে না কারে কি বলবে। পরে ওই যে যৌতুক হিসাবে যে টাকাটা চাইছে, আমার মা 15,000 টাকা দিতে চাইছে। আচ্ছা। আর 11 বছর আগের কথা, যে 15,000 টাকা দিতে চাইছে। তো ওনারা বলছে কি আমাকে কানের দুল, চেন, চুড়ি এগুলা বানাই দিবে। তো তারপরে এরকম করে মনে করেন বিয়েটা ঠিক করে ফেলাইলো। আপনি কি আপনার যিনি ছিলেন ওনাকে দেখেছেন, যিনি জামাই হতে যাচ্ছেন? না না, আমি ওনাকে দেখিনি। তখন আপনি দেখেন নাই? জি না। আচ্ছা, ওনার সম্পর্কে কিছু জেনেছিলেন ওই মুহূর্তে? ওনার সম্পর্কে জানছিলাম যে ছেলে জুতার কাজ করে, তো ছেলে ভালো টাকা ইনকাম করে, ছেলে ভালো, ভদ্র। আচ্ছা আচ্ছা, এরকম ভালো শুনেছেন তার সম্পর্কে? হ্যাঁ, ভালো শুনেছি, ভদ্র। এবং আপনি তার বয়স কি ওই মুহূর্তে জানতেন? তখন ওর বয়স আমি জানতাম 18 বছর। 18 বছর, এটা আপনাকে বলেছে? ওকে। তারপরে আমার বিয়ে কি জিনিস এটা আপনি বুঝতেন না? আমি তো বিয়ে কি জিনিস আমি বুঝতামই না। আমি তো তখন, যখন আমাকে ছেলের বাপে দেখতে আসছিল, তখন তো আমি শর্ট প্যান্ট পরা আর গেঞ্জি পরা, আমি তো বুঝতেই পারি না। তখন আমার খেলাধুলার বয়স, আমি কি বুঝবো বিয়ের কথা। ওকে। তারপরে আমাকে বিয়েটা পুরোপুরি ঠিক করে ফেলাইলো। তো আমার মা বললো কি, তো ছেলেটাকে একটু দেখান, আমরা ছেলেটাকে একটু দেখি। তো ওনার ছেলেকে দেখলে যে কেউ পছন্দ করবে না, সেজন্য ওনার ছেলেটাকে দেখায় নাই। বলতো কি ছেলেটা দেখা আছে, বিয়ে ঠিক হলে তো চলে আসবে, বিয়ে ফাইনাল হোক তারপর চলে আসবে। আচ্ছা। তারপরে এরকম করে যে ঠিক করে গেল, তার 15 দিন পরে বিয়ে। তো ছেলেটা আসলো, আমাদের বাড়ির পাশেই বাজার। জি। তো ছেলেটা এখানে আসছে, আসার পরে একজনে বলতেছে যে এই তোর তো এখানে এই এলাকায় বিয়ে ঠিক করছে, চল হাইটে বউটা দেখে যায়। তো পরে ও আবার কি করলো, যে ওই ছেলেটার কথা শুনে ও আমাদের বাড়ির উপর দিয়ে হাইটে গেল। আচ্ছা। হাইটে যায়, তো ওই ছেলেটা তো আমাকে চিনে, যে ছেলেটা ও বললো যে তোর বউ ঠিক করছে এখানে, তো ওই ছেলেটা চিনে। তো ওই ছেলেটা আমাদের বাড়ির উপর দিয়ে যাইতেছে। তো আমরা এখানে যে খেলতেছি উঠানের মধ্যে, সব মেয়েরা মিলে খুদকুদ খেলে, ওইটা খেলতেছি। তো তখন কি করলো, যে করছে ওই ছেলেটা ইশারা দিয়ে দেখাচ্ছে যে ওই মেয়েটা। তখন আমি বুঝতে পারি যে উনি আমাকে দেখালো, উনি কয়দিন আগে আসলো আমার শ্বশুরের সাথে। আমি ভাবলাম যে হয়তো এই সাথে ছেলেটা হয়তো কি ওর বাড়ির কেউ হইতে পারে। তো আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে গেলাম। আচ্ছা। যাই আমার চাচিকে বলতেছে ওই ছেলেটা, যে বলতেছে আমি তো ওকে একটু দেখতে আসছিলাম, তো আমার ওই ছেলেটার বন্ধু একটা আসছে দেখার জন্য, তো ওর একটু দেখান। তো তখনও বলে নাই যে ওইটাই আমার হাজবেন্ড, এটা বলে নাই। কেন, ওকে দেখলে কেউ পছন্দ করবে না। আমি তো ছোটকালে বা আরো অনেক সুন্দর ছিলাম। তো পরে আমার চাচিটা বলতেছে কি দেখবো, তো দেখলোই, ওই যেখানে খেললো দেখলেনই তো, আপনি তো দেখাইলেনি। তো পরে এরকম করে অনেকদিন পার হয়ে যায়, ছেলেটা আসে, আমার যে যার সাথে বিয়ে ঠিক করছে ও আসে। আসার পরে মাঝে মাঝে আইসা আমাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে দাঁড়াই থাকে, আমি কি করি না করি দেখে দাঁড়াই থাকি। তারপরে হয়েছে কি, গায়ে হলুদের দিন আমি তো কিচ্ছু বুঝি না, আমার যেদিন মেহেদি পরাইতেছে, হলুদ পরাইতেছে, তো আমি তো ভাবিরে বলতেছি, ভাবি আমার শরীরে হলুদ দিতেছে কেন, আমরা তো ঈদের দিন হলুদ দিই। তো আমি তো বুঝতে পারতেছি না যে আমার বিয়ে হয়ে যাবে সকালে। তারপরে এখানে আমার ভাবিকে বলি, ভাবি তোমরা আমার বিয়েটা ভাঙা দাও না, আমি বিয়েটা করব না, আমি বিয়েটা কেন করব, আমি তো ছোট, আমি তো বিয়ের সম্বন্ধে কিচ্ছুই বুঝি না, আমি কি করব। পরে ছেলের বাড়িতে আমার ভাবি আবার ছেলে বাবার সাথে কথা বলছে, বলার পরে ছেলে বাপে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে বিয়েটা হয়ে যাক, তো আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার 3 দিন পরে ওকে আমরা আপনাদের বাড়িতে দিয়ে যাব, 2 বছর পরে আমরা নিব, যেটা বলে কাবিন করায় রেখে দেয়। তো উনি বলতেছে কি যে আমরা এটা কাবিনের মতো, এই শুধু বিয়ের দিন আমাদের বাড়িতে নিয়ে যাব, নিজের 3 দিন পরে যে আপনারা নিয়ে আসবেন 2 বছর আপনাদের বাড়িতে থাকবে। আর এই 2 বছর পরে তো আপনার মেয়ে 13 বছর পূর্ণ হবে, তখন আমরা ওকে কোনো কাজ করতে দিব না, ওকে কিচ্ছু করতে দিব না, ওরা নিয়ে আমরা সবাই খেলবো। তো আমার চাচা সবাই মনে করছে না, এত ভালো মানুষ, এত ভালো, এরকম ঘর নাও পাওয়া যায়, দিয়ে দিচ্ছে। অনেক বোঝানোর পরে, গায়ে হলুদের দিন, হলুদ দেওয়ার দিন অনেক বোঝাইছে, বোঝানোর পরে আমি বুঝতে পারি না, আমি কই না আমি করব না, আমি আজকে মরে যাব। তো সেদিন রাত্রে আবার আমাকে অনেক পাহারা টাহারা দিয়ে রাখছে, আমার সাথে অনেক মানুষ সাথে রাখছে যে ও যেন কিছু না করতে পারে। তো আমার মা এরকম করে রাখার পরে বিয়েটা সকালে পুরা বাড়িঘর করলো, সবাই দাওয়াত টাওয়াত দিল, গরু জবাই করলো, করার পরে আসছে ছেলে পক্ষ থেকে, ওদের বাড়ি থেকে আগে জিনিসগুলো পাঠায় দেয়, যে শাড়ি গয়না এগুলো বা দিবে ওগুলো আগেই পাঠায় দেয়। তো ছেলে বাড়ি থেকে সকাল 10:30টার দিকে একটা লোক আসছে আর 3টে মহিলা আসছে।
তারপর ওদের বাড়ি থেকে জিনিসগুলো দিয়ে গেল, বললো কি মেয়েকে সাজান, আমরা জুম্মার নামাজে পরে আসতেছি। তো আমাকে বাড়িতে সবাই শাড়ি টাড়ি পরায়। কাজী আসলো, আসার পরে কাজী বলতেছে না আমি এত ছোট মেয়ের বিয়ে করাইতে পারবো না, যেহেতু পুলিশ শুনলে আমার বিপদ হবে। তো তখন আমাদের এলাকার চেয়ারম্যান আমার এই পাড়াপড়শি তো চাচাতো ভাই হয়, তো উনি আবার বলতেছে যে আমি ওই রিস্ক নিলাম, ওই বিয়েটা আপনি করান, যদি পুলিশ কিছু বলে এটা আমি বুঝবো। তো সেটা শুনে কাজী তারপরও না করতেছে, না করার পরে কাজী 3-4 বার না করছে। তা আমি ভাবছিলাম যে আল্লাহ মনে হয় এখন আমার বিয়েটা ভেঙে যাবে, আল্লাহ যেন বিয়েটা ভেঙে যায়। মানে আপনি খুশি হতেন? আমি খুশি হইতাম। তো আমি অনেক দোয়া করতেছি আল্লাহ যেন বিয়েটা যেভাবে হোক ভেঙে যাক, যে ঝগড়াঝাটি হইতেছে, কাজী বিয়েটা পড়াইতে রাজি হইতেছে না, যেমনি হোক বিয়েটা ভেঙে যাক। তো এরকম করার পরে কাজী 2-3 বার না করার পরেও বলছে ঠিক আছে আমি করবো। করার পরে বিয়েটা হলো, হওয়ার পরে ওদের বাড়িতে নিয়ে গেল। তো ছেলের বাপে তো আবার 2টা বউ, আমার শাশুড়ি আর উনি আরেকটা বিয়ে করছে। আচ্ছা। তো ওনারা একটা ছোট একটা ঘর, এটার মধ্যে একটা খাট ফলানো এরকম মানে করার কি, ওইটাতে ওনার সৎ মা আর বাবা থাকে, আর ওনার মা যে রুমটাতে থাকে ওই রুমটাতে 2টা রুম, কিন্তু ওই রুমে তো আর প্রথম দিন রাত্রে বাসর রাত্রে রাখে নাই, তো বাসর ঘরটা সাজায় নাই, এরকম করে হলো। তো আসার পরে সবাই আসছে দেখতে, সবাই কি খুশি। আর আমি তো মনে করেন আইসা রিক্সা থেকে যখন নামাইছি তখন আমি মাটিতে গড়াই গড়াই কামতেছি ওইখানে গিয়ে। হ্যাঁ ওইখানে গিয়ে যাওয়ার সময় তো আমি অনেক কান্না করছি যে যাব না, আমি কার বাড়িতে যাব, আমি আম্মারে ছাড়া থাকতে পারবো না, অনেক কান্না করছি। তো আমার মা তখন সামনে আসে না, মা দিয়ে দিচ্ছে। তো আমি ওদের বাড়িতে যে অনেক কান্না করছি, যেহেতু মাটিতে গড়াই কান্নাকাটি করছি। অনেকে আইসা বলছে কি বউ আনছে রাস্তার মধ্যে, মানুষগুলো দেখে না, কোনো মান সম্মান নাই, রাস্তার মাঝখানে গড়াগড়ি শুরু করছে। এরকম করে আমার শ্বশুর আবার সবাইকে ধাপে দিয়ে নিয়ে গেল, তাই চুপ কর বইলা নিয়ে গেল। নিয়ে যায় ঘরে আমার সৎ শাশুড়ি শাড়িটা খোলার পরে আমার বাড়ি থেকে যে ড্রেস গুলো নিয়ে গেছিলাম ওইগুলো একটা পরাইছে। পরানোর পরে উনি যে ঘরটায় থাকতো ওনারা এই ঘরটা ছাইড়ে দিচ্ছে, মানে আমাদেরকে থাকতে দিচ্ছে। তো আমার স্বামীকে আমি বিয়ের যে সময়টা ওই সময়টাই আমি দেখি নাই। পরে ঘরে যখন দিল, দেওয়ার পরে একজন আমাকে বাইরে থেকে দেখাইলো যে ওই যে তোর জামাই বাইরে দাঁড়ায় আছে। তো আমি আবার ওর পিসটা দেখছি, সামনটা দেখি নাই। দেখার পরে আমি কিছু বলি নাই, একটু তাকাই দেখছি শুধু খাটো কোটো। তো আমি আবার ভাবলাম মনে হয় ছোট এই ছেলেটা মনে আমার মতোই ছোট, পরিস্থিতির শিকার হয়ে মনে হয় বিয়ে করতেছে, আমি ওইটা ভাবলাম। তো পরে রাত্রে যেহেতু 11টা বাজে ঘরে আসছে, 1 কেজি মিষ্টি নিয়ে আসছে, রাত্রে 11টা বাজে আসার পরে ওরে যে আমি দেখার পরে মানে আমি যতটুকু কষ্ট পাইছিলাম যে বিয়েটা করার জন্য, তার চেয়ে বেশি কষ্ট পাইছি যে ওরে দেখার পরে, যে আমার মা আমাকে কার হাতে তুলে দিল। আমি কি এতই পচা ছিলাম যে আমি কোনোদিনও বর পাইতাম না? আমাকে এরকম একটা ছেলের হাতে আমার মা এভাবে উঠাই দিতে পারলো? আমার মা আমার ভবিষ্যৎটা কখনোই খুঁজলো না। মনে করেন ঢুকছেই ঘরে সিগারেট হাতে নিয়ে, বাসর রাতে যেদিন ঢুকছে ঘরে তখনই সিগারেট হাতে নিয়ে। তখন এরকম কালো, ওদের এলাকায় কারেন্ট নাই, কপিবাতি জ্বালানো। যখন ঢুকছে ঘরের ভিতরে তখন আমি ওর দিকে এক নজর তাকাই, আমি ভয় পেয়ে গেছি। এত অন্ধকারের ভিতরে কিছুই দেখা যায় না, শুধু 2টা চোখ আর ঠোঁট গুলা যে সিগারেট খেয়ে কালো করে বানায় রাখছে, শুধু এইগুলা দেখা যেতেছি। তো আমি তখন চিৎকার করতেছি, ভয় পেয়েছি, চিৎকার করতেছি। তো ওই ঘর থেকে আবার আমার শ্বশুর, আমার সৎ শাশুড়ি ওরা আসছে। আসার পরে কি হয়েছে, আমি কি ভূত আইছে বলতেছে কি যে কিসের ভূত, এটা তোর জামাই। তো বলছে এটা তো স্বামী। আচ্ছা, ওরা চলে গেল আমাদেরকে দিয়ে। তো বিয়ের দিন রাত্রে ওর আমার ভাবি আমাকে কিছুই বলে নাই যে কি করতে হবে না করতে হবে। তো বিয়ের দিন রাত্রে নামাজ পড়তে হয়, তো নামাজটা পড়লাম, নামাজটা করলাম, করার পরে ও আমাকে মিষ্টি খাওয়াইলো। আমি তো রাতে মিষ্টি খাই না, কেননা আমি ওরই তো পছন্দ হয় না, আমি ওরাতে মিষ্টি কি খাবো। তো কি করব, পরিস্থিতির শিকার হয়ে এখন সবকিছু মাইনে নিতে হবে, কেননা হয়েই গেছে যেটা। পরে খাওয়াইলো, আমিও খাওয়াইলাম। ও আমার পাশে এসে শুইছে, তো আমার গায়ে হাত দিছে। তখন তো আমি বলতেছি কি শয়তান বেটা কইতে গাইছে, বেটা আমার গায়ে হাত দেয় কে, খারাপ বেটা, অনেক কথা বলতেছি। পাশের রুমে আবার আমার চাচি শাশুড়ি এসে বলতেছে কি বেকল মেয়ে, এগুলো এত জোরে জোরে কেউ কথা বলে, এরকম কথা স্বামী স্ত্রীর কথা। তো আমি বলতেছি কি কিসের স্বামী, বেটা আমার গায়ে হাত দিল কেন। এরকম করার পর আমি কাছে দেই না বিয়েতে, আমি আলাদা শুয়ে থাকি নিচে। কি পুরা শীতকাল, মানে যা বলে
একবারে পুরা শীতকাল, তখন আমি আনা খাতায় আমি নিচে শুয়ে আছি। এরকম করে রাত পোহালো। আমাদের বাড়ি থেকে আমার চাচাতো বোন শিখা ও গেল, তারপর আমার ভাস্তি গেল, আমার বোনের মেয়ে গেল, আমার দুলাভাই যাওয়ার পরে ওনারা বলতেছে কি যে আমরা তো মেয়েকে নিয়ে যাব। তো বলতেছে কি আজকে কেন নিয়ে যাবেন তো কালকে। তো আমার দুলাভাই আবার অনেক তর্ক বিতর্ক করলো যে আমরা আজকেই নিয়ে যাব। তো আমার শ্বশুর এসে বলতেছে কি মেয়েটা এখন আমার বাড়ির বউ, মেয়েটা এখন আমার অধিকার, আমি যা বলবো তাই। তো সেদিনই আমার দুলাভাই বুঝতে পারছে যে আমার শালীর কখনো এখানে সুখ হবে না। এরকম করার পরে আমার দুলাভাই আচ্ছা ঠিক আছে কালকে নিয়ে যাব। তো বাড়িতে গেল, আমার বোন ভাগ্নি ভাস্তি ওদেরকে রাইখা, তো আমার কাছে থাকলে আমার ভালো লাগবে, আমি অন্যরকম একটু করতে পারবো, হাসি খুশি থাকবো, সেজন্য ওদেরকে রাইখে গেছে। তো আমার দুলাভাই বাড়িতে যায় আমার চাচার সাথে আমার মার সাথে, বলতেছে যে মেয়েটারে দিছেন জেলখানায় ফালাই দিছেন, মেয়েটারে আজকেই বলতেছে ওদের অধিকার, আমাদের কোনো অধিকার নাই। তো এরকম ভাবে মেয়েটারে বিয়ে দিচ্ছেন, মেয়েটার জীবনে যেন কি হয় দেখবেন। তখন আমার কথা মনে করেন যে আমি জামাই হয়ে কি বলছিলাম, ও কোনোদিনও সুখে থাকতে পারবো না। আমার দুলাভাই ওই কথাটা পরের দিন বলছিল। তো আমার ওই দুলাভাইটা অনেক খাটাখাটনি করলো আমার জন্য, পারে নাই বিয়েটা ঠেকাতে, তাও হয়ে গেছে। দুলাভাই অনেক বুঝাইলো যে দেখেন এখন মেয়েটা কিছু হয় না, বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওকে নিয়ে আসেন, এবার নিয়ে এসে আর দিয়েন না। আমার দুলাভাই এলা বুঝাইছে আমার চাচাকে। আমার চাচা আবার বলতেছে কি থাক বিয়ে হয়ে গেছে, এখন ওরা যাই করে না করে মেয়েটা যদি মানায় নিয়ে থাকতে পারে তাইলেই ভালো। আচ্ছা। তো তারপরে পরের দিন আমাকে নিয়ে গেল, আমার স্বামীকে আমাকে নিয়ে গেল বাড়িতে। তো আমার স্বামী যায় আবার আমার ভাবি এসে আমার ভাবির কাছে বিচার দিতে আসছে যে ভাবি আপনি ননদে তো আমার কাছে করে না, আসে না, আমাকে বকা দকা করে। পরে বলতেছে কি ছোট মানুষ তো একটু মানাই টানাই নিও। ও আবার আমাদের বাড়িতে এসে আমার সাথে অত্যাচারটা করতেছে। আমি ওরে বলতেছি যে তুমি চলে যাও, আমি তোমাদের বাড়িতে যাব না। পরে বলতেছে কি কেন যাবা না, কেন না যাওয়ার জন্য কি আমার কাছে বিয়ে বইছো? পরে ওই দিন রাত্রে আমাকে এরকম কথা বললো যে তুমি কি অন্য ছেলের সাথে কোনো সম্পর্ক করো যে আমার কাছে যাইবা না। তো এদিনও ওইটা বুঝে নাই যে এতটুকু একটা মেয়ে কি সম্পর্ক করবে আর কি একটা বুঝবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে মেয়েটা বুঝে না, ও অন্য একটা সম্পর্ক কিভাবে বুঝবে, ওইটা কখনোই ভাবে নাই। এরকম করে 2-3 মাস গেল। আমার দাদি শাশুড়ি ছিল অনেক বয়স্ক, আমার দাদি শাশুড়ি অনেকবার অসুখে পড়ছে। আমি ওনার ছেলের বউরা যারা আছে, নাতি বউরা আরো আছে, ওনারা কেউ মনে করেন আমার ওই দাদি শাশুড়িকে কেউ দেখে না। তো আমি আবার ছোট থেকে আমার একটা অভ্যাস যে অসুস্থ মানুষ বা যারা কষ্টে আছে আমি তাদের পাশে দাঁড়াবো। তখন আমি ছোট, তারপর আমি ধরে ধরে ওনারা টয়লেটে নিয়ে যাই, গোসল করাইয়া নিয়ে আসি, এরকম ভাবে সেবা করি। করার পর উনি সুস্থ হয়ে যায়। আমার দাদি শাশুড়ি অনেক সাপোর্ট করতো। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে খাওয়ার কষ্ট, শুরু থেকে খাওয়ার কষ্ট হইতো, খাওয়ার কষ্ট দিত। আমার দাদি শাশুড়ি খাইতে দিলে ওনার খাবারের থেকে আমাকে 2 লোকমক 4 লোকমক উনি আমাকে খাওয়াইতো। মানে উনি আপনাকে খুব আদর করতো। উনি ওনাদের বাড়ির মধ্যে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আচ্ছা। তো সেই কারণে ওনাকে আমি অনেক ভালোবাসতাম। তো উনি যেটাই হোক, কেউ যদি অন্য বাড়ি থেকে একটা খাবার বা একটা কিছু দিয়েছে, উনি আইনে আমাকে দিয়ে দিছে, যে আমি ছোট মানুষ। তো এরকম করার পরে আস্তে আস্তে বছরখানি হয়ে গেল। তারপর আমার বাচ্চা পেটে হইলো। এটা 1 বছরের মধ্যে, মানে আপনার যখন 12 বছর বয়স? হ্যাঁ। মাই গুডনেস। ওকে। তো 12 বছর বয়সে আমার বাচ্চা পেটে আসছে। আমি তো ওইগুলা বাচ্চা পেটে কি এগুলো তো আমি কিছুই বুঝি না। আমি তখন ওদের এলাকায় যে পোলাপান আছে ওদের সাথে আমি ভালো মানে মেশামেশি করি, পোলাপানের মতো মেশামেশি করি, মানে পোলাপানের সাথে খেলাধুলা করা, ওইটা আমি বেশি করি। আচ্ছা। তো পরে আমার দাদি শাশুড়ি বলতেছে কি যে দেখ তোর এরকম সমস্যা, তো তুই বেশি দৌড়াদৌড়ি করিস না, পড়ে গেলে পরে বাচ্চাটা কিছু হইব। আমি আবার দাদিকে জিজ্ঞেস করি যে দাদি বাচ্চার কি হইব, বাচ্চা তো পেটে আছে, বাচ্চা কবে হইব, অনেক কিছু মানে দাদিরে জিজ্ঞেস করতাম। করার পরে দাদি বলতে কি হাই রে মেয়ে, তোরে কি দেখে বিয়ে করাই আনলো আর কি দেখে বিয়ে দিল তোর মা বাবা, এত ছোট একটা মেয়েরে যে নাকি নিজের পেটে সন্তান আসছে, সন্তানের এটাই বুঝতে পারে না। তো দাদির কথা মতোই আমি চলি। এর পরের বছর রোজার ঈদে আমার বাচ্চা, রোজার ঈদের দিন মানে যেদিন ঈদ, এই দিন আমরা সকালে সবাই মেহেদি টেহেদি পড়ি, রাত জায়গায় মেহেদি টেহেদি পড়ছি, করছি। করার পরে সকালে উঠে তখন আমার বাচ্চা হওয়ার ব্যথাটা মানে ওই ব্যথাটা শুরু হয়। তো আমার দাদি আবার বলে কি, আমি ভাবছি আমাদের বাড়িতে যাব। তো দাদি বলতেছে কি না এরকম যত হয়েছে তো যাইস না। তো তারপরে আমার মা আবার ঢাকা চলে আসছিল, আমার ভাইয়ের বউর মরা বাচ্চা হয়েছিল, আমার মা ঢাকা চলে আসছিল।
ওই দিক দিয়ে আমার ছেলে হয়েছে ঈদের দিন মাগরিবের আজানের সময়। ছেলে হয়ে গেল মানে আপনাকে কি প্রপারলি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া? না না, এরকম কিছু করেনি। বাড়িতেই, নিজ বাড়িতে? নিজ বাড়িতেই। আমরা যেটা জানার দরকার ছিল যে এটা স্বাস্থ্যসম্মত উপায়ে জিনিসটা হয়েছে কিনা বা প্রপার ট্রিটমেন্ট এটা হয়েছে কিনা, সেখানেও এটা হয় নাই। ওকে, বলুন তারপরে। ওইটা হয়েছে কি, আমাদের ওখানে ওই যে গাইনি বেটি বলে, ওই ওনারা এই যারা বাচ্চা প্রসব করায় তারা, ওদের মাধ্যমে। তো সেদিন আমার বাচ্চাটা অনেক কষ্ট হয়েছিল। আমার মা থাকলে হয়তো আমাকে মেডিকেলে বা কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেত। তো আমার শ্বশুর বাড়ির মানুষ এতটা একটু করে নাই, এরকম কষ্ট করে হয়েছে। তারপরে যাই হোক ছেলেটা হয়েছে, হওয়ার পরে ছেলেটা তো হওয়ার পর থেকেই অসুস্থ নিয়ে আসছে। এত অসুস্থ মানে সারা শরীরে ঘা এগুলা ভরে গেছে। তো আমার মা ঢাকাতে, আমার মার আমি ফোন দিলাম, যে বললাম মা তো হয়েছে, নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে, তো তুই কবে আসবি? তা আম্মা বলতেছে কি যে কবে হয়েছে? আমি কি দিন রাত্রে সন্ধ্যার সময়। ও বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে আমি আইতেছি। ও 7 দিনের হরতাল ছিল তখন। আমার হাজবেন্ড জুতার কাজ করে ঈদের পরের দিন বাড়িতে ফিরছে, যে কিছু টাকা পয়সা নিয়ে গেছে, যে ছেলেটা অসুস্থ, ছেলেটার মুখটাও দেখে নাই এবং ওষুধের জন্য কোনো টাকা পয়সাও দেয় নাই। আচ্ছা, ওই টাকাটা ওর মার কাছে দিয়ে দিছে, যে মা ওই টাকাটা তুমি লাগাই রাখো, মানে যে সুদে লাগান বাগান করো, বললো কি টাকাটা তুমি এক জায়গায় কারোর কাছে লাগাই দিও। তো আচ্ছা, আমি পরে বললাম যে আমার পাশের একটা জাল এসে বলতেছে কি যে তোর ছেলের ওষুধ আনছে। আমি কই ভাবি দেখো, একটা ছেলে জন্ম হয়েছে, প্রথম ছেলে, তারপরে ওরে কোনো চিকিৎসা না করে, কোনো ডাক্তারের কাছে না নিয়ে ওর টাকাটা ওর মার কাছে দিছে, যে টাকাটা বাড়বো। ওর ছেলেটার কোনো মায়া নাই, কোনো ইয়ে নেই। 7 দিনের দিনে আমার ছেলেটা যে যখন মিষ্টির পানি মুখে দিব, আমার ছেলেটা হা করছে আর কি, যে হা করার পরে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। তখন আমি বিয়েটা না বুঝি, কিন্তু আমার যে একটা সন্তান হয়েছে, আমি সন্তানটা ঠিকই বুঝতে পারছি যে আমার সন্তান। আমার বাবা মারা গেছে ছোটকালে, আবার ছোটকালে থাকতে আমার একটা বাবা আল্লাহ দিয়ে দিচ্ছে। এটা বলে সবার কাছে বলে আমি খুশি হইতাম। তো আমার শ্বশুর আবার একদিন সকালে বাইরে যাচ্ছে, আমার বাচ্চার মুখ দিয়ে যেহেতু রক্ত বাইরে যাচ্ছে, আমি দৌড়াই আমার শ্বশুর পায়ে পড়ে গেছি, যে আব্বা আমার ছেলেটারে বাঁচান, আমার যা আছে আমি সব আইনে আপনাদেরকে দিয়ে দেবো। তারপর এখন আমার ছেলেটারে বাঁচান, আমার মা আসলে আমি টাকা ফেরত দিয়ে দেবো। আমার শ্বশুর কি করলো, গেল গিয়ে কোন হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে কয়েক টাকার ওষুধ এনে দিল, খাওয়াইলাম। তারপরের দিন আমার শ্বশুরদের পুলিশে ধরে নিয়ে গেছে, ওই টাকার ব্যবসা থেকে পুলিশে ধরে নিয়ে গেছে। এরপরের দিন আমার মা আসছে, আসার পরে আইসে দেখে আমার ছেলেটার এরকম ঘাটা দেখে আমার মা তো কান্না করতেছে। কান্না করে বাড়িতে গেল, বাড়িতে যাইয়া যে টাকা আনলো 5,000, আনার পরে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই দিন 1 সপ্তাহ ওষুধ দিয়ে দিচ্ছে ডাক্তারে, 2200 টাকার। 3 সপ্তাহ ওষুধ খাওয়াতে হবে। তো আইনা খাওয়ালো, ভালো হলো। 3 সপ্তাহ আইনা মোটামুটি খাওয়াইলো। তারপর আমার স্বামীর কাছে আমি বললাম কি পরের সপ্তাহ যে ডোজটা আনতে হবে, এই ডোজটা আনার সময় আমি বললাম যে তুই কিছু টাকা দাও, ছেলের ওষুধ আনতে হইব। কয় কি কে তোর কাছে টাকা নাই, তুই আন, আমার কাছে টাকা নাই। যাই ওরকম বারণ করতাম যে তোমার ছেলের খরচ দাও না, তুমি জোয়া খেলা কি করে, তুমি হয়তো ছেলের খরচ দিবা, নাই তো আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। তো সে বাপের বাড়ি যা, আর এই মানে গ্রামের বাসায় যা, বলে যেখানেই যা চলে যা, আচ্ছা আমার জীবনতে চলে যা। তারপর আমি বাড়িতে গিয়ে চলে গেলাম। যাওয়ার পর আমি অনেক কান্নাকাটি করে আমার চাচার কাছে সবার কাছে বললাম। বলার পর আমার চাচা চাচি ওনারা আটকাইছে, বলছে কি আর যাওয়া লাগবে না, ছেলে নিয়ে তুমি থাকো, তোমার ভালো জায়গা দিয়ে খাবার বিয়ে দেবো। আমি তখন বলতাম যে বিয়ে মানুষের জীবনে কয়টা হয়, আমি আমার ওই স্বামীর ঘরে ফিরে যাব। আমি মনে মনে বুঝতাম, বলতাম যে মানুষ হয়তো এক সময় খারাপ থাকে, আরেক সময় ভালো হয়, তো হয়তো কোনোদিন ভালো হবে। আমি আশায় থাকলাম। তো আমি ওর সাথে আবার পলায় আসলাম। আসার পরে এরকম করতে করতে ওর মা বাবা ওরে আলাদা করে দেয়। তখন থেকে তো সম্পূর্ণ খরচটাই আমাদের। ও তো কাজ কাম করে না, যে টাকা ইনকাম করে তার থেকে বেশি ডাবল ঋণ করে জুয়া খেলে। তো আমি আবার আমার মার কাছে যাইতাম। আমাদের এলাকা এখান থেকে এখানে প্রায় 15-20 মিনিট লাগবে, এখান থেকে এখানে আমি হাইটে চলে যাইতাম। আমার মার কাছ থেকে চাল, হয়তো বাজার সদা এগুলো নিয়ে আসতাম, আমাদের ঘরে সবসময় থাকতো, নিয়ে আসতাম। তো আমার বিয়ের পর থেকে আমার মা আর ঢাকা যায় নাই। আমি সবসময় সপ্তাহে 2 দিন পর পর আমি যাই আমার মার কাছ থেকে চাল ডাল সবকিছু নিয়ে আসতাম। তো এরকম করে নিয়ে আসতে আসতে এক পর্যায়ে গিয়ে দাঁড়াইছে ও ঘরে কিচ্ছুই খরচ দেয় না, কিচ্ছুই আনে না। যে সংসারে যে একটা খরচ ওটা কিছুই করে না।
ওইটা পুরাটা সম্পূর্ণ আমার চালাইতে হয়। এবং আপনি বাবা মার কাছ থেকে নিয়ে আসেন? জি, এটা আমি আমার মার কাছ থেকে নিয়ে আসি। এরকম করে খাওয়াইতে খাওয়াইতে সবাই বলে যে এরকম করে খাওয়াইতেছস, ওর তো লোভ বাইরে যাইবো, তখন তো তোর আনা ছাড়া উপায় থাকবো না। এরকম করে করতে করতে আমার মার যে আমার বাবা 50,000 টাকা দিয়ে গেছিল, ওই টাকাটা দিয়ে আমার মা জমি জমা রাইখা একটু ভালো উন্নত হয়েছিল। হওয়ার পর ওই টাকাটা আমার মা এক পর্যায়ে যায় দাঁড়ায় 1 লাখ টাকার মতো হয়ে যায়। আচ্ছা। হয়ে যাওয়ার পর ওই টাকাটা আমি আস্তে আস্তে করে আনতে আনতে আমি বললাম যে আম্মা 20,000 টাকা দাও, তোমার জামাই নাকি ওই ইয়া করবে, জুতার ফ্যাক্টরি দিবে, ওর বাবাও দিবে টাকা, তো 20,000 টাকা দাও। এরকম করে অনেক 3বার আনলাম, 20,000 করে 60,000 টাকা আনলাম। তো কারখানার নামে তো খবর নাই, কারো কারখানায় কাজ করতেও যায় না। ওই টাকাটা আমি ওর হাতে তুলে দিতাম ওর বাবার সামনে। আচ্ছা। দেওয়ার পরে ও কই জানি চলে যাইতো, 3 দিন 4 দিন পরে আসতো, আইসে বলতো কি, আমি বলতাম যে কারখানা দিছো কি, কাজ কাম ভালো হয়? ও বলতেছে কি কারখানা দেই না দে, 20,000 টাকা এনে দিয়ে তুই এত খবর নেস, খবর নিবি না। পরে আমি বললাম যে আমার মার তো যা ছিল আমি তো নিয়ে আসলাম, তো 60,000 টাকা তোমার আইনে দিলাম। আমি লাস্ট পর্যায়ে তোমার জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তোমার যদি টাকা লাগে আরো আমার বলবা, আমি আরো চেষ্টা করবো। তুমি এরকম কথা বললে তো আমি আর কোনোদিন টাকা এনে দিব না, আজকে দিস বা না দিস আমার সাথে কথা বলিস না। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ওরা আর কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, অত টাকা পয়সা সব শেষ করে দিতেছে। তো আমার সংসারে যা খরচ লাগে ওটা আমি নিজেই চালাবো, আমার সন্তান নিয়ে আমার যা খরচ হয় এটা আমি নিজেই চালাবো, আমি আর ওরে 1 টাকাও দিব না। আচ্ছা। তো তখন আর ইয়া করি না, মাসে 5,000 6,000 টাকা করে এরকম করে আনতাম, এনে জামা কাপড় থেকে নিয়ে তেল সাবান সংসারে যা লাগে সব একবারে নিয়ে আসতাম, তা দিয়ে চলতাম। এরকম করে চলতে চলতে আমার ছেলেটা 1 বছর হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমার মার সব শেষ হয়ে যায়, যে যে জমানো টাকাটা ছিল ওটা শেষ করে ফেলা যায়। শেষ করে ফেলানোর কারণে আমার মা আর আমাকে দিতে পারতেছে না। তো আমার ভাইয়ের যেটা ছিল, আমার ভাইয়েরটা তো আর আমাকে দিবে না, এখন আমারটাই সম্বল আছে। তো এখান থেকে কি করলাম, আমি 4% জায়গা আমি আমার চাচার কাছে বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে আমি একটা গরু কিনলাম, আর যে টাকাটা ছিল ওই টাকাটা আমি সংসারে কাজে লাগাইতেছি, যে খাওয়া দাওয়া পড়া সবকিছুর মধ্যে এটা লাগাচ্ছি। আর একটা গরু কিনলাম 20,000 টাকা দিয়ে। গরুটা কেনার পরে গরুটা দাম হলো 6 মাস পরে 25-30,000 টাকার মতো দাম হয়েছে। হওয়ার পরে গরুটা হঠাৎ করে মারা যায়। ওহো, প্রিয় শ্রোতা, এখানে আজকে যেই মানুষটির, যেই বন্ধুটির আজকে আমরা জীবনের অপ্রিয় সত্যটা জানছি, একটা জিনিস আপনারা প্লিজ খেয়াল রাখবেন, এটা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের একেবারে টু পোর ফ্যামিলির গল্প, এবং সেখানে যে সামাজিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে কত ধরনের প্রতিবন্ধকতা এবং জন্ম নেবার পরে একটা মেয়েকে কত ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়, সেটা আসলে আমাদের সমাজের নতুন কিছু নয়। এখনো এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে গ্রামে গঞ্জে অহরহ, এবং তারপরে তাদের জীবনে অজান্তে কিছু জিনিস চলে আসে যেগুলো একসময় অপরাধ কিংবা ভুল হিসেবে আমরা চিন্তা করি, হয়তো সমাজে ভাবে দেখে না, কিন্তু তারপরে তাদের নিজেদের কাছে এগুলো অপরাধ এবং ভুল হয়ে যায়। তেমনি একটা অপরাধের গল্প আজকে এখানে উপস্থাপিত হচ্ছে, এবং সেই অপরাধের দিকে আমরা ধীরে ধীরে যাব, কিন্তু তার আগে আমরা অনেক লম্বা সময় ধরে আজকে নীলিমার জীবনের সেই ভুলের ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। ওকে, হ্যাঁ বলুন। তারপর জি, তারপর আমি একবার ভাঙে পড়ি, যেহেতু আমার সব শেষ। আমার জমি বেচার টাকাটা যাও আমি চাইছিলাম যে একটা গরু কিনে আমি এটা আস্তে আস্তে বাড়াবো, তো এটা না হয় আমার গরুটা মারা গেল। আমার জীবনে মনে হয় শুরু থেকে আমার সবকিছু হারানোর জন্য আমি জন্ম হয়েছি। আমার সবসময় একই কথা মনে হয় যে আমি জন্মের পর থেকে শুধু খালি হারাই গেছি, কোনো জিনিস পাই নাই। তো এরকম করার পরে গরুটা মারা যায়, কি করব, ভাঙা পড়ি, খাই না দাই না, বাড়িতে চলে যায়, আমার বাপের বাড়িতে চলে যায়। এখানে আমার মা সান্ত্বনা দেয়, এই সমস্যা নাই, কি হয়েছে, তোমার নানি বাড়ির জায়গা আছে, ওটা আমি বেচাই না, তোমার দিয়ে দিব না, তুমি কান্দো না। কেন আমার মা আমার কান্না দেখতে পারতো না, তো আমার ভাই তো আমার মাকে দেখেই না। আমার মা বলে যে তোর জমানো সঞ্চয়, তোর যা ছিল তুই তোর সব তোর মেয়েকে দিস, তোর মেয়ে তোরে দেখবো। আমার মা আবার আমার ভাইয়ের আশা কখনোই করে না, এখনো করে না। আমার মা বলতো যে আমার মেয়ে আমারে মাটি দিব, তোর মাটি দিতে হবে না। তো এইভাবে আমার জীবনের ভুলের মধ্যে আমি চলে যাই। ভুলটা আমার ছেলেটা বড় হওয়ার পরে, প্রায় তখন যখন গরুটা কিনি তখন আমার ছেলের 2.5 বছর। জি।
2.5 বছর হওয়ার পর আবার আমার মেয়ে পেটে আসে, আরেকটা মেয়ে পেটে চলে আসলো। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে আপনার শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা হতো না? সাধারণত আমরা বিভিন্ন রকমের স্বাস্থ্য বার্তাতে দেখে থাকি যে এই ধরনের অপ্রাপ্ত বয়স্ক যারা আছে। হ্যাঁ জি, আমার ছেলেটা হওয়ার পরে আমার অনেক ধরনের সমস্যা হয়েছিল, যেহেতু আমি মরার পথে চলে গেছিলাম, আমার শরীর শুকায় হয়ে গেছে। তো আপনি এই সময় কোনো ডাক্তারের কাছে যান? জি, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে গেছি, অনেক জায়গায় গেছি। ডাক্তার আপনাকে কি বলেছে পরবর্তীতে বেবির ব্যাপারে বা এক ধরনের? জি, বললো পরবর্তী বেবি যেন এখন না নিই, পরবর্তী বেবি যেন আমার পূর্ণ বয়সটা হওয়ার পরে আমি নেই। এটা আপনার হাজবেন্ড জানতো? না, আমার হাজবেন্ড জানতো না। জানতেন না? আপনার হাজবেন্ডকে কখনো বলেননি ব্যাপারে আপনি? বলছি, কিন্তু আমার কথাটা কখনোই, আমার কোনো কথাই তো গায়ে লাগাতো না। আচ্ছা। তো আমি বলতাম, ও বলতো কি যে এই বয়সে যদি হয়ে যায় তাহলে বুড়া বয়সে আর হবে না, এরকম বলতো আমাকে। তো আমার স্বামী এগুলো বলে, ও কিছুতে মানে না। না মানার কারণে মেয়েটা আমার গর্ভে আসে। তখন তো আমি একা থাকি, একা খাই, আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না, যা ইচ্ছা তাই খাইতে পারি। মনে করেন ভালো পুষ্টিকর খাবার খাইছি, তো মেয়েটা আমার এই সময় ভালোই হয়েছে। প্রথম ছেলেটার মতো হয়নি। যেদিন আমার মেয়েটা জন্ম নেবে সেদিন আমার দাদি শাশুড়ি মারা গেছে। তো সেদিন আমি অনেক কান্না করছি, আমার মেয়েটা হওয়ার পরেও, যে এত ভালো একটা মানুষ মারা গেল, আমার মেয়েটা জন্ম হয়েছে। তো আমার মেয়েটার নাম আবার আমার দাদি শাশুড়ি রাখছিল অনিকা, সোনার কথা মতো রাখছি। আস্তে আস্তে মেয়েটাকে নিয়ে ভালোই চলতেছে। আমার স্বামী তো কোনো খরচ টরচ দেয় না, আমি চালাচ্ছি, আমি ইয়ে করতেছি। আমি বাবা, আমি মা, মানে বাবা থাকতেও আমি বাবা, আমি মা। তো মা আবার আমার নানু বাড়ি থেকে আমাকে 50,000 টাকা আবার দিল আইনি। আচ্ছা। টাকাটা দিয়ে আমি ভাবছি একটা কিছু করব, মানে একটা ডিপিএস করছি, মাসে 1,000 করে টাকা জমা রাখবো। এটা করার পরে আমার স্বামী হঠাৎ করে আমার কাছ থেকে চলে যায়। 2 মাস যাবত আমাদের খবর নেই না। হঠাৎ করে চলে যায় মানে মেয়েটা হওয়ার পরে হঠাৎ করে হারিয়ে যায়? হ্যাঁ, মানে হঠাৎ করে কোথায় যেন চলে যায়, চলে যাওয়ার পরে ওনার কোনো খবর নাই। আচ্ছা আচ্ছা। খোঁজ খবর নেননি আপনার স্বামী কোথায় গেছে, কি অবস্থা? খোঁজ খবর নিছি, যে যে জায়গায় কাজ করতো ওইসব জায়গার নাম্বার নিছি, ওদের ভাইরা ছিল, ভাইয়ের কাছ থেকে নাম্বার নিছি, নিয়ে ফোন করছি, ওনারা কিছু বলতে পারে না। তো ওই 2 মাস ও চট্টগ্রামে চলে গেছিল, যে জায়গায় ওর কোনো আত্মীয় স্বজন নাই, আমারও কোনো আত্মীয় স্বজন নেই। তো চট্টগ্রামে 2 মাস থাকে। তো 2 মাস পরে ঢাকা আসছে। আসার পরে একজন আমার বললো কি যে আমি তো তোর স্বামী এটা দেখলাম জুতার কারখানা। আচ্ছা, জুতার কারখানা। জি। তো পরে বলতেছি কি যে তোর স্বামী দেখলাম, তো তুই কি যাবি? ও তো তোর হাতে ধরা দিবে না, তুই যাই ওর ধরে আনতে হবে। পরে ওই ভাইরা আমি বললাম, দেখ ভাই, আমি ওর তো ধরে আনে কোনো লাভ নাই, ও আসলে আমার কোনো লাভ নাই, পুরোটা সংসারই তো আমার চালাইতে হয়, যে ধরে আনবো, ও তো আমাকে কোনো খরচ দেয় না, ধরে আনলে আর আমার ক্ষতি হবে। তো যখন মনে চায় তখন। আপনি নিজেও চান নিজেও আসুক? জি। আচ্ছা। ও নিজে নিজে আসবে, আমি কেন ওরে খুঁজে নিয়ে আসবো? আচ্ছা। আমার তো কোনোই আসে না, কেন আমি যেহেতু সংসারের পুরো দায়িত্বটা আমার, তো আমি চাই নাই খুঁজে আনতে। তো এরকম করে আসলো। পরে ওই ঢাকাতে আবার 1 মাস খাটায়। তো আসলো, আসার পরে বলতেছে যে আমার টাকা লাগবে 20,000। আমি তো একটা নতুন কাজে যুক্ত হয়েছি। আমি বললাম কি কাজ, কি করো, কিসের টাকা লাগবে, তুমি 3 মাস পর আছো? আমি 3 মাস ওই জায়গায় কাজ করে তোর কোনো খরচ টরচ দেই নাই, তাই ওই টাকাটা আমি হাতে রাখছি, আর তো ওই 20,000 টাকা দিয়ে আমি ওইটা দিয়ে একটা ব্যবসা শুরু করবো। তো আমি আবার বললাম কিসের ব্যবসা? বললো কি ঢাকা থেকে কসমেটিক্স হয় না, মেলায় মেলায় বিক্রি করবো। আচ্ছা। তো আমি বললাম যে তুমি যে টাকাটা ইনকাম করছো ওই টাকাটা দাও, আমি পুরোটা, আমিও 20,000 টাকা দিব, সমস্যা নাই, তুমি ওই টাকাটা আমাকে দেখাও, তারপর আমি দিব। তো বলতেছে কি তুই আমার সবকিছু এত বাড়াবাড়ি করিস কেন, তোর কাছে টাকা চাইছি, তুই দিবি কিনা তাই বল। আমি বললাম না, আমি তোমার ওই টাকা না দেখা পর্যন্ত আর তুমি যে কাজ করবা তার কি গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দিতে পারো আমি টাকা দিব, সমস্যা নেই। এত টাকা আমি নষ্ট করতে পারছি, আর 20,000 টাকা আমি নষ্ট করতে পারবো, তো দেখো যদি তুমি প্রমাণ দেখাতে পারো আমি দিব টাকা। বলতেছে প্রমাণ টমান দেখা দেবো না, আমি তো জামাই না, তুই আমার টাকা দিবি। আমি বললাম কি আমি 1 টাকা দিব না, তুমি যা ইচ্ছা তাই করো। তো আবার চলে গেল, চলে যায় আবার জুতার কারখানায় কাজ করতেছে। কাজ করে ওর পকেট খরচ, ওর যা যা খরচ লাগে, ওই যে সিগারেট পানি, তারপরে মদ গাঁজা খায়, ওইগুলাতে যা খরচ লাগে ওরটা ওরই হয় না। তো আমি এক পর্যায়ে আমার সব শেষ হয়ে যায়। মার যে টাকাটা লাস্ট পর্যায়ে দেয় 50,000, ওই টাকাটা আমার আস্তে আস্তে শেষ হয়ে যায়। মেয়েটার প্রায় 1 বছর হয়ে যায়। একটা কাজ নিলাম যে ঢাকাতে, যে মিরপুরে, তারপর নারায়ণগঞ্জ, ধানমন্ডি, যে বাসা বাড়িতে কাজের মেয়ে রাখে না, ওই মেয়েগুলো আমি ওই এলাকা থেকে ইয়ে করে করে আমি দিতাম
তো দিতাম কিভাবে, ওই যে খালার যে আন্টি আমাকে বলছিল আমার মারে বাধা দিছিল বিয়ে দেওয়ার জন্য, ওনার বাসায় আমি যাইতাম, আমার ভাইয়ের বাসায় গেলে আমি ওনার কাছে যাইতাম। তো উনি বলতো তুই তো গ্রামে থাকিস, যদি একটা কাজের মানুষ আইনে দিস আমাদের তা ভালো হয়। তো এরকম করে আমি ওনাদেরকে আইনে দিছি, 3টা মানুষ এনে দিছি। তারপরে ওনারা আবার আমাকে গাড়ি ভাড়া 2000 টাকা করে দিল, 3টা মেয়ে 6000 টাকা দিল। তারপর উনি বলতেছে কি তুই এরকম মেয়ে আইনে দিস, আমি ভালো ভালো জায়গা তোর আমি দেখাই দিব না, তুই মেয়ে আইনে দিয়ে তোর সংসার জীবনে যে তুই এত অশান্তি, তোর সংসার তোরই চালাইতে হইব, তো তুই যদি এটা করস তো তোর ভালো হবে। তো এরকম ভাবে আমি প্রায়, তখন রোজা সামনে, রোজার 3-4 মাস আছে, তখন সবাই কাজের মানুষের জন্য অনেক চাপ দিতেছে যে কাজের মানুষ এনে দিলে 2000 জায়গায় 3000 দিবে। পরে আমি এরকম করে ঢাকাতে 15-20টা মেয়ে দিছি, এখান থেকে আমার প্রায় 40,000 টাকার মতো হয়ে গেছে। ওই টাকাটা আমি সংসারের প্রতি খরচ করি। তখন মেয়েদের আনা নেওয়া বন্ধ করে দিচ্ছি, ভাবছি যে 40,000 টাকা পাইছি ওইটা দিয়ে আমি চলবে, শুধু মেয়েদের খবরটা নিতাম যে মেয়েরা কি ভালো আছে কিনা, খবরটা নিতাম। এরকম করে ভালোই চলতেছিলাম। পরে এক পর্যায়ে সব শেষ হয়ে গেল। আমার শ্বশুর বলতেছে কি যে এরকম করে কতদিন চলবি, তো আমি যে ব্যবসাটা করি তুই এই ব্যবসাটা কর, যুক্ত দি। আমি বললাম কি ব্যবসা? বলছে কি যে আমি তোর এক জায়গায় পাঠাবো, যে জায়গায় পাঠাবো ওই জায়গা থেকে তুই খালি যা দিবে প্যাকেটে তুই তা নিয়ে আসবি, আর আমি যা দিয়ে দিব তুই এটা দিয়ে আসবি। পরে আমি বললাম ঠিক আছে আমি যাবো নিয়ে আসবো, আমার লাভ কি? পরে উনি বলতেছে কি তুই যদি এটা দিয়ে আসিস, প্রতিদিন যদি দেওয়া নেওয়া করতে পারিস, তো আমার আরো মানুষ আছে ওদের কাছ থেকে তোর প্রতিদিন 2000 টাকা করে দেওয়া হবে। তা আমি ভাবলাম যে প্রতিদিন 2000 টাকা করে কি এমন কাজ, আমি জিজ্ঞেস করিনি। পরে আবার আমার কোনো সমস্যা হতে পারে, তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আব্বা কি কাজ আপনি বলেন। কি যে আমরা যে জাল টাকার ব্যবসাটা করি না, ওই টাকাটা তোরে আমি একজনের কাছে দিয়ে পাঠাবো, উনি ডলার, ওই যে জাল ডলার গুলা ওইগুলা আমাকে দিয়ে পাঠাবে, ওইখান থেকে আমি টাকা নিয়ে আসবো। আচ্ছা। তো আমি বললাম কি আমি এগুলো পারবো না, আমি এগুলো চিনি জুনি না, আমি এত না, আমি এগুলো পারবো না, আমি এগুলো করবো না। এরকম আমাকে প্রায় অনেকদিন বলার পরে আমি যেহেতু এটাতে রাজি হই না, কেন আমার জীবন সবই তো আমি শুধু হারাইলাম। আমি চাই না যে আমার 2টা সন্তান হয়েছে আমি এইরকম একটা পথে যাই, আমার সন্তান 2টা একবারে মা ছাড়া পথের হয়ে যাক। তো আমি এটা চাই নাই। আমার শ্বশুরে আমার জামাইরে দিয়া লোভ দেখাইলো যে তোর আমি এত টাকা দিব, কারখানা দিয়ে দিব, তোর বউরে কয় এটাতে রাজি হইতে। তো আমার শ্বশুরের কথা শুনে আমার জামাইও ভালোই ওনার কথা শুনতেছে, আমারে অত্যাচার করতেছে যে তুই আব্বা যে কথাটা কইছে তুই এই কাজটা কর, এই কাজটা করলে তোরও ভালো হইবে আমারও ভালো হবে। আমি বললাম তোমার ভালো হবে, আমার ভালো হবে না, আমার এরকম টাকার দরকার নেই, অবৈধ টাকা আমার দরকার নেই। আমার সন্তানটা আমি যদি কাজ করে খাওয়াবো, আর কাজ না করতে পারি ভিক্ষা করে খাওয়াবো, তা আমি এরকম টাকা আমি খাওয়াবো না। এটা আপনার হাজবেন্ড আপনাকে ইন্সপায়ার করতে দেখে যাওয়ার জন্য? জি, যাওয়ার জন্য বলতো, তখন আমি এই কথাগুলো বলতাম। এরকম করে আমার অনেক অত্যাচার করতো, মারধর করতো। তো এরকম করতে করতে যেহেতু আমি আর সহ্য করতে পারতেছি না যে ওদের কথাগুলা ওরা করতেই হবে, এরা ওটা আমাকে বাদ দিবে না। তো পরে আমি এক পর্যায়ে কি করলাম যে আমি বললাম যে আমি করবো না, আমার যদি তালাক দিয়ে দাও তাও আমি চলে যাবো, আমি এই কাজ করবো না। ও বলতেছে যে তোরে তো ছাইরে দেওয়া যাবে না, এমনি ছাইরে দিলে তো তুই যাই সব পুলিশের কাছে পাশ করে দিবি। আমি বললাম না, আমার 2টা সন্তান দিয়ে আমার দিয়ে দাও, আমি কোনোদিন পুলিশের কাছে কিচ্ছু কম না, আমার মতো আমার সন্তান নিয়ে আমি থাকবো। বলছি কি না, তোর এই ব্যবসা করতে হবে, আর নয়তো তোর প্রতিদিন নির্যাতন তুই সহ্য না করতে পারে, তুই নিজে যেদিন নিজের ইচ্ছা মতো তুই এখানে মারা যাবি বা কোনো জায়গায় যে মারা যাবি। তো আমি বললাম কি কেন আমি মারা যাবো কেন, আমি কি পাপ করছি নাকি, আমি দরকার হয় আমি আইনের সাহায্য নিব। যখন বলছি ভাইকে আইনের সাহায্য নিবি তাহলে বুঝ। এই কথা বলার পরে এরকম আর কিছু বলে না। ওর বাবা ও প্ল্যান করছে করে বলতেছে যে আমি নাকি খারাপ হয়ে গেছি, আমি আমার চাচার কাছে বিচার দিচ্ছে যে আপনার ভাস্তি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছে? মানে খারাপ হয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছে যে আমি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছি, অন্য একটা ছেলের সাথে আমি চলে যাব। এইরকম কি সম্পর্ক সেই সময় আপনার ছিল? জি না, এরকম সম্পর্ক ছিল না। আচ্ছা। তো তখন আমার শ্বশুরে আমার উপরে এরকম কথাটা উঠাই দিচ্ছে, বাড়িতে দরবার টরবার নিয়ে যায় আমাদের বাড়িতে, যারা বলে আপনার মেয়ে খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে অন্য একটা ছেলের সাথে ভাও। তখন আমি মনে করেন ঢাকাতে লোক টোক দেই, আমার ফোন আছে, তো বলতো ফোনে কথা কয়। তো আমি আবার বললাম আমার চাচারে চেয়ারম্যানের বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু পাপি, আমি যেহেতু দোষ করছি, তো আমার ফোনটা তোমরা 1 মাস ইউজ করো, যে কোনো একজন তো হয়তো ফোন দিবে, আমাকে খোঁজ করবে, তখন হয়তো বললো যে আমি খারাপ, নাই তো পরের কথা বয়স শুনে আমাকে খারাপ বললো না। কেন আমাকে এই পর্যন্ত, আমার বাবা মারা গেছে ছোটকালে, এই পর্যন্ত আমাকে কেউ কোনোদিন খারাপ বলতে পারে নাই। পরে আমি এই যে ভুলটা করলাম,
যে ওনার কথা যেটা আমার উপরে এত কথা উঠাই দিছে, পরে আমি একজনের সাথে কথা বললাম। কথা বললেন মানে ফোনে কথা বলি। ফোনে কি হঠাৎ করে কথা বলা শুরু হয়ে গেল? হঠাৎ করে, হ্যাঁ। উনি রং নাম্বার আমার কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার শাশুড়ি, সৎ শাশুড়ি, ওনাদের সামনে আমি বলি যে ভাই দেখেন আমার বিয়ে হয়ে গেছে, আমার 2টা বাচ্চা আছে, তো আপনি আমাকে ফোন দেন না। তখন ওই ছেলেটা আমাকে একটা বকা দিয়ে বলে তোর কি প্রেম করতে ইচ্ছা করে না? তো আমি ওই নাম্বারটা আমার ফোনে ছিল, আমি আর কথা বলি নাই। পরে যখন ওরা আমাকে এই কথাগুলো উঠাই দিতেছে যে এরকম হয়ে গেছে, তখন আমি আমার মাথার মধ্যে একটা ইয়া হয়ে গেছে যে কেন আমি যেটা করি নাই ওনারা বলবে কেন, তাহলে এটাই করে দেখাবো। মানে এক ধরনের জিদ আপনার মধ্যে হয়ে গেছে যে আমি করি নাই, আমার এরকম কথা কেউ বলতে পারে না, আমার শ্বশুর হয়ে কিরকম ভাবে এরকম কথাটা বললো, তো আমি এটাই করে দেখাবো, ওদের মান সম্মান আমি পানিতে মিশাই দিব, এরকম বললাম। পরে আমি ওই ছেলেটার সাথে প্রতিদিন কথা বলি, যেহেতু যেটা বলছে আমি ওইটাই করে দেখাবো। তো আমি ওই ছেলের সাথে কথা বলি প্রায় 3 মাস হয়ে গেছে। আমি আমার এই নামে কথা বলি না, অন্য একটা নামে কথা বলছি। কি বলতেন আপনি? কি ধরনের কথাবার্তা বলতেন? মানে ওই ছেলেটা সম্পর্কে তখন কি আপনি কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ছেলের সম্পর্কে জানতে পারছি। ছেলেটা আমি জিজ্ঞেস করছি, আচ্ছা ঠিক আছে আপনি তো আমার সাথে প্রেম করতে চাইছেন, তো আপনি কি করেন, আপনি কি না করেন আমি তো জানি না, আপনার বাড়ি কোথায়, অনেক কিছু জিজ্ঞেস করি। এরকম পরিচয় হতে হতে মনে করেন 2-3 মাস চলে গেছে। আপনার সম্পর্কেও জানতো? হ্যাঁ, ও আমার সম্পর্কে, আমি তো বলছি যে আমার বিয়ে গেছে, প্রথমেই বলছি। তো ও মনে করতো কি যে আমি মিথ্যা কথা বলছি, যে অনেক মেয়েরা বলে না যে কথা না বললে আমার বিয়ে গেছে আপনি ফোন দিবেন না, তো মনে করতো যে আমি মিথ্যা কথা বলি। তো আমাকে বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে তুমি যাই হও না কেন, তুমি যদি 80 বছরে বুড়ি হও তাও আমি তোমার সাথে প্রেম করবো, তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসবো, এই ধরনের কথা বলতে ছেলেটা এরকম কথা বলতো। তো এরকম করে হতে হতে 3-4 মাস চলে গেছে। যাওয়ার পরে ছেলেটা আমার সাথে দেখা করবে, বলতেছে আমি তোমার সাথে দেখা করবো, তো তুমি দেখা করবে না আমার সাথে। তো ছেলেদের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় বেশি দূরে না, সিএনজি দিয়ে গেলে 1/2 ঘন্টার মতো লাগে। তো আমি তো আর জানি না, ছেলেটা বলতেছে আমাদের বাড়ি ইয়াতে। তো আমি বললাম কি তাহলে আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না, আপনি গোসিয়াটা আসেন, আমি গোসিয়াটা যাবো। তো ওখানে একটা রেল স্টেশন আছে। আপনি যে 3 মাস যাবত এই ছেলেটার সঙ্গে কথা বলছেন সেটা আপনার হাজবেন্ড জানতো? না, ওটা জানতো না। ও কোথায় থাকতো সেই মুহূর্তে? ও তখন ঢাকা থাকতো। এবং আপনি এটা গোপনে করতেন? হ্যাঁ, আর আমি তখন ওই ছেলেটাকে বলতাম, যখন ও বাড়িতে আসতো তখন বলতাম যে আমি যখন সময় পাবো তখন ফোন দিব, তার আগে ফোন দিব না, আমার হাজবেন্ড বাড়িতে চলে আসছি। তো বলতে কি মিথ্যা কথা মনে হয়। তারপর আমার ফোনের আশাও বয়স হয়ে থাকতো, আমি মিস কল দিলে বা ওই ফোন দিব। তো এরকম করতে করতে ছেলেটা হঠাৎ করে দেখা করবে। তো ছেলেটাকে তো আমি চিনি না, দেখি নেই। ছেলেরা বলতেছে আমি যে আপনারা আমি চিনবো কি করে, আমি একটা স্কুল ড্রেস পরা, সাদা শার্ট আর নেভি ব্লু কালার প্যান্ট পরা, তো তুমি ওইটাই দেখলে আমাকে চিনতে পারবো, আমার সাথে আরেকটা ফ্রেন্ড আছে ওর হলুদ গেঞ্জি গায়ে দেওয়া। তো আমি স্টেশনে গেলাম, স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসলাম, বসে ওদের মতো কেউ দেখি না, একটা লোক আসে বয়স্ক, এসে আমার সামনে ফোনটা মানে উনি ফোন হাতেতেছে আর আমার ফোনে কল আসতেছে। তা আমি ভাবছি কি ওই লোকটা এত বয়স্ক, এই লোকটা আমাকে ফোন দিতেছে। তো আমি তখন আবার ফোনটা ওনার সামনে রিসিভ করি না, কল বাজতেছে, সাইলেন্ট করে রাখছি, কল ঠিকই বাজতেছে। আর আমি মনে করছি আমার ওই সামনে যে লোকটা আমাকে এত কিছু জিজ্ঞেস করতেছে, কোথায় যাব, কি জন্য আসছি, যে কোনো ছেলের সাথে দেখা করতে আসছি কিনা। তখন আমি ভাবলাম যে উনি হইতে পারে, তা আমি উনার পরিচয় দিব না, আমি চলে যাব চুপ করে। তো তখন বোরকা গায়ে দিয়ে মুখ টুক ইয়া করে স্কার্ফ দিয়ে করে গেছি, তো উনি চিনতে পারে নাই। পরে আমি চলে গেলাম রাগে, আমার ফোন থেকে ফোন দেয় নাই, ফ্যাক্সলোড থেকে ফোন দিচ্ছি ছেলেটাকে। ওই ছেলেটাকে, যে ছেলেটা আমার সাথে দেখা করতে আসছে, ওরও চাই একই কথা বলছে ওই লোকটা, তুমি কি কাউকে খুঁজতেছো, তুমি কোথায় যাও। ও বলতেছে কি আমি ওই মালিকখালী কলেজে যাব। পরে বলতেছে কি যে না তুমি মনে কাউকে খুঁজতেছো, তোমার ইয়ে দেখে মনে হয়। তো ওই ছেলেটা মনে করলো কি ওই লোকটাকে আমি নিয়ে আসছি, আর আমি মনে করলাম কি ওই লোকটা ওই ছেলেটা, ওই এরকম করে আমি চলে গেলাম। তো আমার ফোন দিয়ে অনেকবার ফোন দিয়েছে, ছেলেটা ফোন ধরে না, মনে করছে কি আমি কাউকে নিয়ে আসছি, ওকে মনে পিতা দেওয়াবো, সেই জন্য ওই ছেলেটা ভয় আর আমার ফোন ধরে না। পরে দোকান থেকে ফোন দেওয়ার পরে আমি বললাম যে আপনি সাথে করে লোক নিয়ে আসছেন না, আপনি এত বয়স্ক না, আমি তো বয়স্ক না, আমি তো আপনাকে বললাম। আর আমি বললাম কি যে আমার যে একজনে জিজ্ঞেস করলো আপনি না, আমার সামনে ফোন করতেছে, আমার মোবাইলে কল আসতেছে, তো আপনি কলটা রিসিভ করে দেখতেন। ছেলেরা বলতেছে আমি তো ভয়ে ধরি না, যদি ওই লোকটাই হতো। পরে উনি বলতেছি যে তাইলে আপনি আমাদের বাড়ির সামনে আসেন, আমাদের বাড়ির পাশে বাজার আছে, ওই বাজারে আসেন, স্কুল মাঠে আসেন, আমি ওইখানে যাব। তারপর ওই ছেলেটা গেছে, যাওয়ার পরে আমার শ্বশুর বাড়ির একটা লোক ওই ছেলেটার সাথে, ওই ছেলেটার আবার বোন বিয়ে দিছে, ওই আমার শ্বশুর বাড়ির একটা চাচার কাছে বিয়ে দিছে ওই লোকটা ওই ছেলেটার সাথে। আমি তো আমাদের বাড়ির পিছনে
একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালের যাই আমি ওনারা ফোন দিছি যে আপনি কোথায়, বলছে কি হাসপাতালের সামনে দিয়ে একটা রাস্তা আসতেছে, ওই রাস্তা দিয়ে আমি আসছি। তখন তো আমি ছেলেটাকে দেখছি কিন্তু ছেলেটা আমাকে দেখে নাই। তখন ওই চাচাকে দেখে আমি ডরে দৌড়াই পড়ে আমাদের বাড়িতে চলে আসছি। আসার পরে ছেলেটা বললো যে আপনি এরকম করলেন। আমি বললাম যে ওই যে লোকটা আপনার সাথে ছিল ওইটা আমার ভাইয়ের বন্ধু। বলার পরে এরকম চলে গেল। পরে আরেকদিন বলতেছে কি আচ্ছা ঠিক আছে। পরে আমার হাজবেন্ড জানতে পারছে, ওর সাথে আমি আবার দেখা করতে যাব যখন, তখন আমার হাজবেন্ড জানতে পারছে, ফোনটা ওর হাতে ছিল। আমি রেডি হয়ে বাইরে হবো, তখন ও ফোনটা নিয়ে নিস। তখন আমার থাকার কথা ছিল এখানে 3টা বাজে, ছেলে আইসা 1 ঘন্টা ধরে ইয়ে করতেছে। 4টা বাজে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমার হাজবেন্ড ধরার পরে বলতেছে যে আপনি কে? কয় কি আপনি কি? পরে বলতেছে কি যে আমি ওর হাজবেন্ড, আপনি কার কাছে ফোন দিয়েছেন? পরে ও বলতেছে কি যে যার ফোনটা তার কাছে দেন, আর তারে জিজ্ঞেস করেন আমি কার কাছে ফোন দিছি, আপনি ফোনটা ধরছেন, আপনি ফোনটা ওনাকে দেন। পরে বলতেছে কি বেটা তুই জানাস আমি কেটা? পরে এরকম বলার পরে ছেলেটা ভয় পাইছে, আর ফোনে কথা বলে না, উনি আমার সাথে আর কথা বলেন। পরে আমি আবার ওই সিমটা আমার হাজবেন্ড নিয়ে আছে, পরে আমি আবার আরেকটা নতুন সিম কিনে ওই নাম্বার দিয়ে ওর সাথে আবার নতুন ভাবে কথা বলি। তোর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? মানে ওই সময় দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে এত জটিলতার পরেও আপনি যোগাযোগ রাখার চেষ্টা করে যাচ্ছেন। যোগাযোগটা রাখছি, যেহেতু আমাকে বলছে যে তোমার যদি 80 বছরের বুড়ি হও তাও আমি তোমাকে বিয়ে করব। মানে আপনি চাচ্ছেন মনে প্রাণে ছেলেটাকে বিয়ে করতে? হ্যাঁ, আমি ছেলেটাকে চাচ্ছি এবং দেখবো, দেখে তারপরে মানে আপনার একবারের জন্য চিন্তা হয়নি যে এই সংসারে আপনার 2টো বাচ্চা আছে, আপনার এই সংসার আছে? হ্যাঁ, ওটা চিন্তা হয়েছে, কিন্তু আমি চিন্তা করে আমি তো মনে করেন যে বিয়ে করব, ওই ভাবনাটা আমার মাথায় ঢুকে গেছে, এটাই তো আমার ভুল। মানে ওই সময়টাতে আপনার আরেকটা বিয়ে করবেন আপনি, ওই ভাবনাটা মাথায় ঢুকে গেছে। বিয়ে করব, দেখাই দিব ওদেরকে, আমি এটাই আমি আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এটাকে? ওটা আমি দেখাই, তারপর আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমি ওদেরকে দেখাই দেব। তো এরকম করার পরে আমি আবার ওই ছেলের সাথে কথা বলি, আবার অন্য নামে, যে ওই নামে তো আর ও আমার সাথে কথা বলবে না, তো অন্য নামে আবার কথা বলি। ও আমাকে জিজ্ঞেস করে তুমি কি করো। পরে আমি সত্য ঘটনাটাই বলি যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমি স্বামীর বাড়িতে থাকি না। আমি তখন ওই মিথ্যা কথাটা বলি যে আমি স্বামীর বাড়িতে থাকি না। আচ্ছা। তো তখন ছেলেটা বলতেছে কি যে আমি এরকম একটা মেয়েকে ভালোবাসছিলাম, ওই মেয়েটা সব কিছু জানি না, আমাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু মেয়েটা আমার সাথে প্রতারণা করেছে। তো এটা তো আমার প্রতারণা না, ও তো বুঝতে পারছে যে আমার হাজবেন্ড ওকে ভয় দেখাইছে বলেই তো আমি ওর কাছে চলে গেছি। কিন্তু ও আবার আমার কাছে এগুলো বলতেছে যে আমি প্রতারণা ওর সাথে করেছি, কিন্তু ও তো নিজেও জানে আমিও জানি আমি ওর সাথে প্রতারণা করি নাই, কেননা আমার হাজবেন্ডের ভয়ে ও আমাকে আর ফোন দেয়নি। তো পরে আবার ওই ছেলের সাথে এরকম ভাবে যোগাযোগ করতে করতে ওর সাথে কথা বলি, 4 মাসের ভিতরে ওর সাথে আমার আবার দেখা হয়ে যায়। আমার সাথে দেখা করতে চাইলো, আমি আবার দেখা করলাম। তো গুছিয়াটা না, কিশোরগঞ্জ ওই কোর্টের সামনে যাই, আমি ওর সাথে দেখা করলাম। ও আবার ওই দিন বলতেছে চলো আমরা কোর্টে যাই, বিয়ে করে ফেলি। আমি বললাম কি যে দেখেন আমি তো আমার স্বামীর বাড়িতে থাকি না, কিন্তু আমি তোকে ডিভোর্স দিইনি, তো আমি ওকে ডিভোর্সটা দিয়ে নি। তারপরে এরকম করতে করতে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক। ছেলেটা কি আপনার পছন্দ হলো? যে ছেলেটাকে আপনি বিয়ে করেন পছন্দ হয়েছিল? হ্যাঁ, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সে এরকম বিয়ে করতে চাচ্ছে? জি, এখন ওটা ওর সোশ্যাল রিয়েলিটি। ওকে, হ্যাঁ বলুন। তারপরে এরকম করে ছেলেটা আমাকে বিয়ে করে ফেলতে যাচ্ছে, বলতেছে কি আমার বোনের বিয়ে 1 সপ্তাহ পরে, তো ওই বিয়েতে আমি তোমাকে নিয়ে উঠাবো। আমি বললাম কি না, দরকার নাই, আমি ডিভোর্স দিয়ে নি। আর আমায় বললো কি একটা ছবি নিয়ে আসবো, আমার ফ্যামিলিকে দেখাবো। তো আমি একটা ছবি নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে ওই ছবিটা ওর নিয়ে গেল বাড়িতে। তো ছবিটা আমার যখন বিয়ের পরে 16 বছর কালে আমি ছবিটা উঠাইছিলাম, ওই ছবিটা নিয়ে গেলাম। তো ওই ছবিটা উনি নিয়ে গেল। তো ওইখান থেকে আমাদের কথাবার্তা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, হওয়ার পরে চলে আসলাম। আমাকে গাড়িতে উঠাই দিল, আমি চলে আসলাম। আসার পরে আমার শ্বশুর বাড়িতে খবর হয়েছে যে আমি ওই ছেলের সাথে দেখা করতে গেছি। তো তখন আমাকে জিজ্ঞেস করলো, পরে আমি বললাম যে আমি যেটা করি নাই সেটা তো আপনারা বলছেন, কিন্তু এখন এটাই করে দেখাবো। পরে অনেক মারধর করার পরে আমি ওই জায়গা থেকে আমার বাড়িতে চলে যাই। কি মারধর করে আপনাকে? আমার স্বামী মারধর করে। এটা জানার পরে? জি। আচ্ছা, এটা জানার আগে তো এমনিতে করতো, ওই যে ব্যবসাটা করবো না দেখে। এরপরে এটা জানার পরে মারধর করে যে এত জিদ আমাদের, আমরা একটা কথা বলছি দেখি ওই কথাটা সত্যি করার জন্য তুই এই কাজটা করবি। আমি বললাম কি তাই করবো, তুমি যেহেতু তোমার বাপে বলতে পারছো, তুমিও সাথে বলছো, আমি এটাই করবো। ওকে, তারপরে মারধর খাওয়ার পর আপনি বাড়ি চলে যান? তো মারধর খাওয়ার পর আমি বাড়ি চলে যাই। চলে যাওয়ার পরে আমার বাড়িতে আমাকে আমার চাচা আটকায় রাখে যে আমাকে আবার ওদের ঘরে দিবে, তালা দিয়ে রাখে, মারধর করে। আমার চাচা আবার মারধর করছে। আমি বললাম যে
আমি আবার আমার চাচাকে জ্যাঠা বলে রাখি। আমি কই, জ্যাঠা তুমি তো জানো আমার জীবনের কাহিনীগুলো সব, তুমি বিয়ের পর থেকে সবই জানতেছো, সবই বলতেছি, ও তারপরে তুমি আমরা ওর ঘরে দিবা? ও যে দুর্নামটা আমার উপরে উঠাই দিছে, এই কারণে আমি এই কাজগুলা করছি। বলতেছে কি, যাই করছো, তখন 2টা সন্তান আছে, ওদের দিক তাকায় বাড়ি চলে যা। পরে ওদের বাড়িতে আমাকে দিল, এরপরে আবার নিয়ে আবার মারধর করলো, করার পরে আবার চলে আসি। আইসা তো আমাদের বাড়িতে যাইনি, আমি ঢাকা চলে আসি। সোজা ঢাকা চলে এসে ইয়েতে আসি, ওই আমার ভাইয়ের বাসার ওখানে তো জিঞ্জিরা, ওই খালার বাসায় চলে আসি। ওই খালা আবার আমাকে একটা বাসায় দিল, ওই সাভারে একটা বাসায় দিল, জোনারের বাসায় কাজ করবি আর ভালো ইয়ে করবো, ভালো থাকতে পারবি। তো আমি ওই বাসায় প্রায় 1 মাস ছিলাম। থাকার পরে আমার হাজবেন্ড আবার জানতে পারে আমি সাভারে আছি। তো ওইখানে যাই আবার অনেক হাঙ্গামা করার কালে ওই বাসা থেকে আমাকে ওই না করে দেয় যে তোমাকে আমি এখানে রাখবো না। তো আমি চলে যাই। চলে যাওয়ার পরে একজনের সাথে দেখা হলো, ওর কথা এখন বলবো। তো ওই ছেলেটার সাথে আমার দেখা হলো, কথা হলো, ফোনে কথা হয়। তো উনি আমাকে বলতেছে কি যে তোমাকে আমি গার্মেন্টস, আমার একটা বন্ধু আছে, তো আমি গার্মেন্টস এর চাকরি নিয়ে দিই, তুমি চাকরি করো। নতুন একটা ছেলের সঙ্গে আপনার পরিচয়। ওকে। তো বলতেছে কি যে তোমাকে আমি গার্মেন্টস চাকরি নিয়ে দেই, তুমি চাকরি করো, ভালো ইয়ে করতে পারবা, বেতন টেতন পাবা, চলতে পারবা। তো এই ছেলেটা আবার একটা কাজ করলো যে সবাই, একটা মহিলা ছিল বয়স্ক, ওই মহিলাটার সাথে আমাকে একটা রুমের মধ্যে উঠালো যে তুমি ওই খালার সাথে থাইকা চাকরি করো। তো আমি ওনার সাথে থাইকা চাকরি করতেছি। করার পরে আবার বাড়ি থেকে ফোন দিছে আমার আম্মা অসুস্থ। তো আমি চাকরির বয়স 15 দিন হয়েছে। তো আমি আমার মা আর অসুস্থ শুনে আমি চলে আসি বাড়িতে। যে মহিলার কাছে ছিলাম ওনাকে 15 দিনের টাকা দিয়ে আমি চলে আসি। আসে দেখি আমার মা কোনো অসুস্থ না, ভালো সুস্থ মানুষ। তো আমাকে নিয়ে আসছে শুধু মিথ্যা কথা বললা যে ইয়ার জন্য। তো আমার একটা বোন ছিল, চাচাতো বোন, ও আবার সব আমাকে আগে খবর জানাতো, কিন্তু তখন আমার কাছে ফোন ছিল না। তো আমার ফোনের নাম্বারটা জানতো না, ও আমাকে কিছু বলতে পারেনি। তো পরে এরকম করার পরে ওই চাকরিটা চলে গেছে। যাওয়ার পরে ওই বাসা থেকে চলে আসছি, ওখানে তো আর যাইতে পারবো না। পরে ওই এলাকায় থাকতে থাকতে তো অনেকের সাথে পরিচয় হয়েছে। ওখানে যাই এক ভাবিরে বললাম যে ভাবি আমি তো কোনো জায়গা পাইতেছি না ওঠার জন্য, তো আমি একটা রুম নিব, আপনি আমার একটু ইয়ে করে দেন। পরে ওই ভাবি যে ঘরে থাকতো ওই পাশে একটা বারান্দা রুম ছিল ছোট, ওই বারান্দা রুমটা থেকে আমাকে থাকতে দিল। ওইখানে থেকে আমি 3 মাস চাকরি করি। পরে ভাবি বলতেছে যে আমার ছেলের বউ আসবে, তো তুমি অন্য জায়গায় রুম দেখো। তো এরকম করে রুম দেখি, দেখার পরে চাকরি করি। আর মানে আমি যে তখন আমার মনের ভিতরে এরকম একটা ঘৃণা ঢুকছে যে আমি ভুল পথে চলে যাচ্ছি। যেমন আমি অনেকের সাথে কথা বলি ফোনে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, মেয়েদের সাথে, বান্ধবীদের সাথে ঘুরতে যাই। যাওয়ার পরে ওই ছেলেটা আমাকে দেখার পরে ও আমাকে বলে যে তুমি এরকম ঘুরতে যাও, তোমার সাথে আমি চাইছিলাম একটা সম্পর্ক রাখতে, তো তুমি এটা আমাকে বুঝি রাখতে দিলা না। কোন ছেলেটা? যে ছেলেটাকে আমি বিয়ে করতে চাচ্ছিলাম? না, ওর কাছ, ও তো মনে করেন ওর কাছ থেকে চলে আসছি। এরপরে আর ওর সঙ্গে যোগাযোগ নাই? না, ওর সাথে আর যোগাযোগ নাই। আচ্ছা, এটা শেষ হয়ে গেল? যে ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিলেন শেষ হয়ে গেল? মানে আপনার হাজবেন্ড আপনাকে প্রহার করার পরে, মানে মার দেওয়ার পরে আপনি সম্পর্কে রাখেননি? হ্যাঁ, রাখি নাই। তো আমি বাড়ি থেকে চলে আসছি। আর এটা এই ছেলেটা নতুন ছেলে ছিল, কি নাম ছিল? ওই ছেলেটার নাম ছিল রিপন। আচ্ছা, তো সেই ছেলেটা আপনাকে বলছিল কি? সে আমাকে বলছিল যে আমি চাইছিলাম তোমার সাথে একটা বন্ধুত্ব করার জন্য, তুমি এরকম পথে চলো, তো তোমাকে নিয়ে তো আমি কোনো জায়গায় যাইতে পারবো না। কিরকম পথে চলেন? যে আমি মনে করেন ঢাকাতে এসে যে ভালো ভালো ড্রেস পরে বা অনেকে শর্ট ড্রেস পরে এগুলো পরে করতাম। মানে আপনি যেমন লেহেঙ্গা, মানে যে ধরনের ড্রেস পরতেন সেটা ওর চোখে মনে হতো যে এগুলো খারাপ, এগুলো পরা। আচ্ছা, ওকে, হ্যাঁ। লেহেঙ্গা টেহেঙ্গা এগুলো পরে ঘুরতাম, তো ও মনে করতো খারাপ। তো ও বলতো কি তুমি এগুলো করো না। তো এরকম করার পরে ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এই ভুল পথে যাও না, আমি তোমার পাশে আছি, আজীবন থাকবো পাশে। তো তুমি এক কাজ করো, তোমাকে চাকরি নিয়ে দেই, তুমি চাকরি করো, আর তোমার চাকরি না পাওয়া পর্যন্ত যা খরচ আমি চালাবো, তুমি ইয়ে করো। পরে ও আমাকে একটা আলাদা বাড়িতে রুম নিয়ে দিল। ওই বাড়িতেও আমার খালাতো ভাই হিসাবে ওই বাড়িতে রুম নিয়ে দিল। তারপরে ওই বাড়িতে থাকি, চাকরি করি, প্রায় বছর চলে গেছে। 1 বছরের মধ্যে আপনার ফ্যামিলির সাথে আপনার কোনো যোগাযোগ নেই, মানে আপনার শ্বশুর বাড়ির সাথে? জি না। আপনি শ্বশুর বাড়ি থেকে আপনার সন্তান 2জনকে নিয়ে এসেছিলেন? জি, আমার সন্তান 2টাকে নিয়ে আসছিলাম, আমার বাড়িতে রেখে আসছিলাম। 1 বছর ছিল আমার বাড়িতে। আচ্ছা, তারপর ওরা নিয়ে যায়।
কিভাবে নিয়ে যায়? তো ওরা নিয়ে যায় আইনের ভয় দেখায় যে যদি বাচ্চাদের কিছু হয় তাহলে তোমরা জেল খাটতে খাটতে মরবা। তো আমার চাচা আবার ওইগুলারে আইন টাইন এগুলোর অনেক ভয় পেত, পুলিশ কেস টেস এগুলো ভয় পেত। তো আমার চাচা আবার বললো কি আমার মারে যে দিয়ে দাও, যদি ওর সন্তান হয়ে থাকে তাহলে ওর কাছে একদিন ফিরে আসবো, ও যদি ভালো মা হয়। যখন আপনার সন্তান দুটোকে দিয়ে দেওয়া হচ্ছে তখন কি আপনি বাড়িতে ছিলেন? না, তখন আমি বাড়িতে ছিলাম না। তখন থাকলে হয়তো আমি আটকাইতাম, কিন্তু আমি তখন ওদের সাথে যোগাযোগ করি না, দিয়ে দিবি কিনা ওটা আমি জানি না। পরে আমি শুনতে পারি যে ওরা এরকম ভয় দেখায় নিয়ে গেছে। আচ্ছা, তখন আপনি ঢাকাতে একটা ছেলের সাথে এক ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন? না, যদি তখনও জড়াই নেই। তখনও জড়াননি? না, তখন মানে ও আমাকে ভালোভাবেই চালাইতে চাইতেছে। তো এরকম ভাবে আমি চলতেছি, চলার পরে ও আমাকে নিয়ে বলে কি যে তোমার যদি কোনো জায়গায় ঘুরতে যাইতে ইচ্ছা হয় তো আমাকে বলবো, আমি নিয়ে যাব। এখানকার ছেলেরা, ঢাকার ছেলেরা ভালো না, ঢাকার ছেলেরা নিয়ে যাবো এক জায়গার কথা বলে আরেক জায়গায় নিয়ে তোমাকে একটা ইয়াতে নিয়ে যাবো, তুমি খারাপ হয়ে যাবে, তোমাকে জোর দৌড় করে কিছু করবে। তো আমি আবার ওই সময়টা হাজবেন্ড আপনার সঙ্গে যোগাযোগ করতো না? না না। আচ্ছা, একেবারে যোগাযোগ বন্ধ? না, একবারে ওর সাথে যোগাযোগ বন্ধ। তো 1 বছর যাবত পুরো যোগাযোগ বন্ধ ছিল। আমার মার কাছে পরে 1 বছর পরে যে আমি আমার মাকে ফোন দিলাম, দেওয়ার পরে আমার মা ওই নাম্বারটা আবার আমার হাজবেন্ডকে দিয়ে দেয়, যে সন্তানগুলো নিয়ে গেছে, বললো যে পোলাপানের সাথে কথা বলাই দিও। ওই নাম্বারটা আমার মা আমার হাজবেন্ডকে দিয়ে দেয়। দেওয়ার পরে ও আবার ওই নাম্বারটা দিয়ে ফোন দিয়ে অনেক জ্বালাতন করে, বকাবাধ্য করে, খারাপ ভাষায়, যেটা আমি সহ্য করতে পারি না। পরে ওই ছেলেটা বলতেছে কি, ওই ছেলেটা আমাকে প্রায় ফোন দিত, সকালে, লাঞ্চে, রাত্রে ফোন দিত। কোন ছেলেটা? ওর নাম রিপন। রিপন আপনাকে সবসময় টেক কেয়ার? রিপন আমাকে সবসময় ফোন দিত, আর যদি আমার ফোনে ওয়েটিং পাইতো তাহলে ও আমাকে বলতো যে তুই কার সাথে কথা বলিস, তুই ভালো হবি না, তুই ভালো না, এরকম বলতো। তো তার মানে তো বোঝাই যাচ্ছে এই ছেলেটা আপনাকে অন্যভাবে দেখছে, অন্য দৃষ্টিকোণ থেকে দেখছে। এই ছেলেটা সম্পর্কে আপনি জানতেন ডিটেল? না, আমিও কিছুই জানতেন না? জানতাম না। কিন্তু এই ছেলেটার কথায় ভরসা করে আপনি এক ধরনের একটা বাসায় থাকছেন বা কিছু করছেন। আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি সেই সময় কি সম্পর্ক রাখতে চাইতেন না চাইতেন না? না, আমি তো ওর বাড়ি থেকে চলে আসছি, ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তো রাখবেন না? তো আপনি সেই সময়টাতে ডিভোর্স দিয়েছিলেন? না, ওকে ডিভোর্স দেই নাই। কেন আমি দেই নাই ডিভোর্সটা? আমার বাচ্চাগুলোকে আমি যতদিন হাতে না পাইছি ততদিন আমি ডিভোর্স দিব না। কেননা আমি ডিভোর্স না দিলে ও বিয়ে করতে পারবে না। তো ও যদি না দিলে বিয়ে করতে পারবে না, ঠিক বুঝলাম না। যে একটা বউ থাকাকালে আরেকটা বিয়ে করা যায় না, আইনের মধ্যে এটা ইয়া। হ্যাঁ, তো আপনি সেই জন্য ওকে ঝুলিয়ে রাখছেন? ওকে আমি ঝুলিয়ে রাখছি যে ও আমার বাচ্চাগুলা দিতে বাধ্য হয়। আচ্ছা, তো আমি এই কারণে ঝুলাই রাখছি, এখনো ঝুলাই রাখছি। প্রথমে তো বাচ্চাগুলো আপনি সাথে করে নিয়ে আসছিলেন? নিয়ে আসছিলাম তো, নিয়ে গেছে তো। না, কিন্তু সেই সময়টা আপনি ডিভোর্স দিতে পারতেন? না, তখন দেই নেই। তখন দেননি কেন? তখন দেই নেই যে দেখি কি হয়, আমি ঢাকা যাচ্ছি, চলে ফিরি, আমি এমনিতেই থাকবো, ডিভোর্স দিব না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফল্ট। ওকে, বলুন তারপরে। তারপর ওই ছেলে আমাকে ফোন দেয়, প্রতিদিন ফোন দেয়, ঘন্টা আধা ঘন্টা কথা বলে। বলার পরেও আমাকে অনেক আশা ভরসা দেয় যে তুমি খারাপ হয়েও না, তুমি কোনো খারাপ পথে যাও না, আমি তোমার পাশে আসি, আজীবন থাকবো, জীবন সাথী হিসেবে না থাকি, বন্ধু হিসেবে হলে থাকবো, আমি তোমার আপদে বিপদে আমি পাশে দাঁড়াবো। তো আমি ওর কথায় অনেকটা ভরসা পাই। তো আমি চাকরি করি, ঘুরে ফিরে খাই। যখন কোনোখানে যাইতে ইচ্ছা করে তো ওকে আমি বলি যে আমি আজকে কোথাও যাব, নিয়ে যাবা? তো বলছি কি আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আমি নিয়ে যাবো। তো কখনোই চাইতো না যে, আমি যখন ওকে বলতাম যে চল আমরা কোথাও যাই, ও যদি না করতো, ও জানতো, ও মনে মনে ভাবতো কি আমি অন্য কারোর সাথে যাব, সেখানে ও না করতো না। আমি যখন বলতাম তখনই ও যাইতো। আপনি একজনের বিবাহিত স্ত্রী অবস্থায় আপনি একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছেন, এটা করছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনার প্রতি অনেক ধরনের অন্যায় করা হয়েছে, আপনার পরিবার থেকে করা হয়েছে, আপনার হাজবেন্ড করেছে, সেগুলোর প্রতিকার অবশ্যই হওয়া উচিত। সেজন্য আপনি সামাজিক অধিকারের জন্য আইনি সংস্থার কাছে যেতে পারতেন। আজকে উইমেন প্রোটেকশন বা উইমেন রাইট প্রোটেকশনের জন্য বাংলাদেশের শক্তিশালী আইন আছে, প্লাস হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন আছে, সংস্থা আছে, আপনি সেখানে কার দ্বারস্থ হতে পারতেন। এই ছেলের পরামর্শ নিয়ে আপনি সেখানে যেতে পারতেন। আপনি তো সেগুলো করছেন না। আপনি যেটা করছেন, আপনার হাজবেন্ড থাকা অবস্থাতেই অথবা তার সাথে আপনি একটা রফা দফা করে নিতেন। আপনি বলতেন যেটা শেষ করতে দেন আমাকে। আপনি যেটা বলছেন যে আপনার সন্তান ফিরে পাওয়ার জন্য আপনি এক ধরনের সম্পর্ক মেনটেন করে গেছেন বা কিছু একটা, এটা তো সম্পূর্ণই অযৌক্তিক একটা ব্যাপার। সারা জীবন যদি সে আপনাকে সন্তান না দেয়, তাহলে আপনি সারা জীবন ভাবে ঝুলে থাকবেন? জি, আপনি সন্তান যদি চানো তার কাছ থেকে, সেটা আপনার ডিভোর্সের মাধ্যমেই মামলা করেই করতে হবে, এবং সেক্ষেত্রে প্রপার রাইটটা আপনারই আছে। আপনার সন্তানদের বয়স যদি এখন 18 বছরের নিচে হয়ে থাকে, ইনফ্যাক্ট তারা তাই, তাহলে আমি যতদূর জানি যে আপনি মামলা করলে সেক্ষেত্রে কোর্ট থেকে যে নিয়ম, সেই নিয়মের প্রেক্ষাপটে আপনারই সন্তান পাওয়ার অধিকার সবচেয়ে বেশি। আপনাকে এগুলো কেউ কখনো বলেনি? জি, এগুলো কেউ বলেনি কখনো। তা আপনি নিজে থেকেও তো কখনো আমি নিজে থেকে কখনো ভাবিনি। কেন যে আমি একটা ডায়েরি করছিলাম যে আমার স্বামী আমাকে নির্যাতন করে,
মানে ভালো থাকাকালী যে আমার স্বামী আমাকে নির্যাতন করে, আমার স্বামী আমাকে এই ব্যবসার জন্য নির্যাতন করে, আমি এগুলো করবো না দেখে আমাকে এরকম করে। পরে ওদের বাড়িতে পুলিশ গেছিল, যাওয়ার পরে ওর বাবা আবার অনেক ব্যবসায়ী লোক তো, পুলিশের সাথে হাত আছে, তো থানার পুলিশ যে কোনো পুলিশ যাবে ওর বাবা ওরে হাত করে নেবে। তো ওর বাবা ওরে কিছু টাকা দিয়ে দিল, আমার ওই কেসটা ওনারা হাতে নিল না। তো এটা নেয় নাই বলে আমি ভাবছি যে হয়তো আমাদের টাকা নাই, সেই জন্য আমাদের কেসটা পুলিশে নিতেছে না। তো আমি যখন টাকা আমি উপার্জন করে আমি করতে পারবো, ক্ষমতা হবে আমার, তখনই আমি একটা কিছু করব। এই ধরনের চিন্তা ভাবনা মাথায় হয়েছে? জি, আমার এই ধরনের চিন্তা ভাবনাটা মাথায়, সেই কারণে আমি ঢাকা চলে আসা। আর তারপর আপনি রিপনের সাথে ঘুরছেন? হ্যাঁ, তারপর রিপনের সাথে ঘুরতেছি। তো রিপন আমাকে তখন কিচ্ছু বলে নাই, 1.5 বছর হয়ে গেল এরকম ঘোরাফেরা, খাওয়া দাওয়া, চলাফেরা, কিন্তু ও আমার সাথে কখনোই এই 1.5 বছরের ভিতরে কখনোই থাকে নাই, মানে একসাথে থাকে নাই। তো আমাকে একদিন বলল যে আমি হয়তো খারাপ জায়গায় যাব, মানে যে যা বলে খারাপ জায়গা, খারাপ মেয়েদের কাছে যাবে ওইটা দেখার জন্য। আমি বললাম তুমি কলেজে পড়ো একটা ছেলে, তুমি এরকম কখনো করো না। তুমি কথা দাও তুমি আমার ইচ্ছা পূরণ করবা। আমি বললাম কি আমি যদি তোমার ইচ্ছা পূরণ করি, তুমি কথা দাও তুমি কোনোদিন কারো কাছে যাবা না। আচ্ছা, আপনি ওই সময়টা থেকে ওই ছেলেটাকে লাভ করেন, ভালোবাসেন? ওই সময়টাই আমি ওকে লাভ করি। লাভ করেন কি অর্থে? মানে অর্থে বলতে কি, যে আমি জানতাম যে ও আমাকে বিয়ে করবে। আপনার সন্তান আছে সেটা সে জানতো? হ্যাঁ, সেটা সে জানতো। সন্তান আছে সেটা সে জানতো, প্লাস হচ্ছে আমার মার সাথে যোগাযোগ হয়েছে, আমার মা সন্তান নিয়ে এখানে আসছিল। আপনার মার সঙ্গে সে যোগাযোগও করেছে? হ্যাঁ, আমার মার সাথেও যোগাযোগ হয়েছে, ও আমাদের বাড়িতে গেছে। তো বাড়িতেও চলে গেছে ওই সময়? জি, আমার মা কিন্তু ওই সম্পর্কটা জানে না, আমার মা জানে জাস্ট ওকে আমি ভাই হিসেবে জানি। আচ্ছা, তার মানে পরিবারের কাছে গোপন করেছেন? আমি গোপন করেছি, যে আমি বলছি যে ও আমাকে সবকিছুতে সহযোগিতা করে, সাহায্য করে, এরকম বলছি। তো আম্মা বললো কি যে তোর এত দুঃখের দিনে এরকম কে সাহায্য করে, এই মানুষটাকে নিয়ে আসিস। তারপর আমি ওকে নিয়ে যাই আমাদের বাড়িতে। নিয়ে যাওয়ার পরে ও আমাদের বাড়িতে একদিন ছিল, থাকার পর আমার চাচার সাথে ছিল, ছোট চাচার সাথে। আমার মা তো অনেক আদর করলো, ভাবলো যে আমার মেয়েটাকে এত করে, সব বিপদে আপদে সহযোগিতা করে, ভালো ছেলে মানুষ, তো ভাই বোন হিসেবে, বুঝতে পেরেছি, আত্মীয় হিসেবে এসছে, আপনার বন্ধু হিসেবে এসছে, সেক্ষেত্রে তার এই হেল্পটা করা উচিত। আমার মা এতটুকু জানতো না, আমার মা এতটুকু জানলে হয়তো অন্য ব্যবস্থা নিত। জি, তো আমার মা জানে না। নেসেসিটি নোজ নো ল, কোন নিয়ম মানে না, এথিক্স মানে না, প্রয়োজন আসলে কোন এথিক্স মানে না, যেটাই হোক না কেন, সেটা অপরাধী হোক আর ভুল হোক। হ্যাঁ, বলুন। তারপরে বলতেছে যে তুমি যদি আমাকে আমার ইচ্ছাটা পূরণ না করো, তাহলে আমি অন্য ব্যবস্থা করব। তো আমি ওরা বললাম যে তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও, তুমি কোনোদিন খারাপ কোনো কাজ করবা না, যেটা আমার কাছে তুমি পাইবা এটা অন্য কারো কাছে যাইবা না। তো ও আমার জন্য এত কিছু করতে পারছে, ও একটা ভালো ছেলে, ও কিন্তু এমনি তো ভালো করে ছেলে, তো পড়াশোনা করে, শিক্ষিত ছেলে একটা। আমি চাই না যে ওর জীবনটা নষ্ট হয়ে যাক, আমার জীবন তো এমনিতেই নষ্ট হয়ে গেছে। আমি ওরে ভালোবাসার খাতিরে আমি ওরা বললাম ঠিক আছে, আমি তোমাকে করবো। ওকে, তারপরে আপনি এই অবৈধ সম্পর্কে জড়ালেন? জি, আমি এই সম্পর্কে ওর সাথে জড়ানোর পরে এরকম ভাবে মনে করেন 2-3 মাস চলতেছে। চলাকালে ও আমাকে বলতেছে যে তুমি তো এভাবে তোমার দিন যাবে না। তো আমি তো এই সম্পর্কটা, আপনার কখনো একটা জিনিস মনে হয়নি না, এই জায়গাটাই আমি বলি, আপনার সম্পর্ক বর্তমানে কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে এটা আমার পরের বিষয়, কিন্তু আপনার কখনো মনে হয়নি যে আপনি যাই করেন না কেন, আইনের দিক থেকে, ধর্মীয় দিক থেকে, সমস্ত দিক থেকে আপনার স্বামী বিদ্যমান, আপনার স্বামী আছে আপনার জীবনে, এবং তখনও তার সাথে আপনার ডিভোর্স হয়নি, ছাড়াছাড়ি হয়নি, সেই জায়গাটি থেকে আপনি আরেকটা সম্পর্কে জড়াচ্ছেন, সেটা তো অবশ্যই বড় ধরনের একটা পাপ। দুই নম্বর সেটা হচ্ছে যে আপনি একটা ছেলেকে তখন লাভ করছেন, যে ছেলেটি শিক্ষিত, অনার্স পাস আপনি বলছিলেন, সেই ছেলেটি যদি শিক্ষিতই হবে তাহলে সেই ছেলের ভেতর থেকেও তো একটা সেন্স গ্রো করার কথা যে এই মহিলার সাথে আমি যদি সম্পর্কে যাই তাহলে তার ডিভোর্স হওয়ার পরে তার স্বামী হিসেবে আমার সেই সম্পর্কে যাওয়া উচিত। সেটা তো তার, আপনি যখন কম শিক্ষিত ছিলেন, আপনি হয়তো তাকে সে যাতে খারাপ পথে না যায় সে কারণে আপনি এটা করেছেন, তো তার কি এই জায়গা থেকে, এই সেন্স থেকে জিনিসটা আসা উচিত ছিল না? একইভাবে আপনার কি এটাও ভাবা উচিত না ওই সময়টাতে, ভবিষ্যতে শেষ করি আমি, এখন কি হয়েছে না সেটা আমি পরে যাবো, কিন্তু ওই সময়টাতে আপনার ভাবার কি উচিত ছিল না যে এই ছেলেটা এই অবস্থায় যেহেতু আমার কাছে এই জিনিসগুলো চাচ্ছে, আর আমার অবস্থা যেহেতু এরকম যে আমার স্বামী আছে কিংবা 2টো সন্তান আছে, আমার স্ট্যাটাসও যেমন ভালো না, তার মানে কি ছেলেটা আমার সাথে শুধুমাত্র এসবের জন্যই সম্পর্কে জড়াচ্ছে? এই চিন্তা ভাবনাগুলো কি আপনার আসা উচিত ছিল না? না, কেননা আমার এই চিন্তা ভাবনাগুলো আসে নাই কেন, ওই যে ওর সাথে আমার পুরোটা 1.5 বছর চলে গেল, যাওয়ার পর আমাকে কখনো এইগুলো কথা বলে নাই, বা কোথাও গেলে আমাকে হাতেও স্পর্শ করে। তার মানে আপনার কাছে মনে হয়েছে যে এই সময়টার মধ্যে ছেলেটার উপর একটা অন্যরকম কনফিডেন্স আপনার চলে আসছে, তাই তো? তখন আমার চলে আসছে, তো আসার পরে আমি ওর সাথে এবং এটা আপনারা কন্টিনিউ করে গেছেন? জি। তারপর
ওর সাথে আমি এই সম্পর্কটা জড়ায় যাই। শুধুমাত্র আমারও একটা ইচ্ছা হয়, ওর যেহেতু একটা ইচ্ছা আমারও ইচ্ছা হয়ে যায়, ওর সাথে এগুলা কথা বলার পরে আমারও ইচ্ছে হয়ে যায়। তো সেই কারণে আমি ওর সাথে এরকম থাকার আগেও আমি ওরে বলছি যে দেখো তুমি তো ছেলে মানুষ, তুমি যদি 1000টা মেয়ের কাছেও যাও তোমার কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। তো বলতেছে কি ঠিক আছে আমার বাবা মা আমারে বিয়ে করাবে, আমি তো আমার বাবা মা ছাড়া বিয়ে করতে পারবো না, তো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ভুলতেও পারবো না, যে আমার বাবা মার ইচ্ছা মতো আমি বিয়ে করবো, করার পরে আমি তোমাকে দ্বিতীয় বউ বানাবো আমার ইচ্ছায়। তো আমিও মানে এটা কি দাঁড়ান কি হলো, আপনাকে সে বিয়ে করবে সেকেন্ড ওয়াইফ হিসেবে? জি। এই কথা শোনার পরে আপনি এটাকে আগে থেকে জানতেন? না, এটা আগে থেকে জানতাম না, ওটাও আমাকে পরে বললো যে তুমি কোনো খারাপ পথে যাও না। না দাঁড়ান, আমি একটু বলতে, আপনার সাথে যে শারীরিক সম্পর্কটা সে করলো, অনৈতিক অবৈধ শারীরিক সম্পর্ক, এই সম্পর্ক করার আগে কি সে আপনাকে এই কথাটা বলেছিল? জি না, ওটা পরেই বলছে। এটা পরেই বলেছে। নাও দ্য থিং ইজ হ্যাপেনিং, যা ভাবলাম যা বলেছি সেটাই হচ্ছে। ওকে, হ্যাঁ বলুন। তারপর উনি দিচ্ছে তো ঠিক আছে, তো আমি এভাবে থাকি। তো চাকরি করে অন্য জায়গায়, জব করে, পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আসে যায়। এখন আমি যখন আপনাকে ধরনের কথাটা বললো তখন আপনার ভিতরে প্রতিক্রিয়া কি ছিল? আপনি কি বলেছিলেন? আপনি ওটা মেনে নিয়েছিলেন? জি, আমি তো তখন ওকে আমি অনেক লাভ করি। আপনি এটা মেনে নিয়েছেন? তো তখন আমি এটাও মেনে নিয়েছি যে ও আমাকে যেহেতু লাভ করে তো আমাকে মনে করবে। মানে সেকেন্ড ওয়াইফ হয়তো আপনার কোনো সমস্যা নেই? আমার সমস্যা নাই, কেন না আমি তো এরকমই। ওকে, তো আপনি ফার্স্ট ওয়াইফ করার পরে সেই মেয়েটাকে সে ছেড়ে দিবে এবং তারপরে আপনি ছাড়বে না, ওটা ওর মা বাবার মতো থাকবে বাড়িতে, আর আমাকে বিয়ে করে ও ঢাকাতে থাকবে। আপনি একবারের জন্য চিন্তা করেন নাই যে যে মেয়েটাকে সে প্রথমে বিয়ে করতেছে সেই মেয়েটার অবস্থাটা কি হবে? তারপর আমি ওকে অনেক বুঝাইছি, যে বলছি যে ঠিক আছে তুমি আমার সাথে সম্পর্ক করছো, ঠিক আছে ভালো করছো, তুমি তোমার বাবা মার কথা শুনে যেহেতু আমি সরে যেতে পারবো, তোমার বউর ক্ষেত্রে আমি তাও পারবো সহ্য করতে, কেন আমার জীবনটাই কষ্ট দিয়ে ভরা, আমি একটা কষ্ট শেষ করে আরেকটা কষ্ট নিতে পারি আমি। তো আমি ওরে বললাম ঠিক আছে আমাকে তুমি এই কথাটা বললা, দ্বিতীয় কাউকে এরকম কোনো কথা বলবা না, কেননা অন্য কোনো মেয়ে হইতে পারে যে তোমার এই কথাটায় পড়ে যেতে পারে, কিন্তু আমি পড়বো না। যে আমি মেয়ে, ও মেয়ে, আমি চাই না যে আমার কারণে ও অন্য একটা কষ্ট পাক বা আমার কারণে ও চলে যাক। তো আমি বুঝতে পারতেছি যে আমি যেমন আমার স্বামীর বা অন্য কাউকে দিতে পারবো না, ওই মেয়েটা সেরকমই কিছু করবে, এটা আমি ঘটনা দিকে আগাই। তারপরে এরকম করে ও আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি তো এইভাবে ঢাকা থাকলে আমি তোমার কাছে আর এভাবে থাকতে পারবো না, আর এভাবে আমি করতে পারবো না, কেননা আমার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসে সেই। তো আমাকে মনে করেন অনেকগুলো সিম চেঞ্জ করায়, কেননা ওই আমার হাজবেন্ড ওই নাম্বার গুলো পায়ে যায়, কিভাবে পায় আমি নিজেও জানি না, ফোন দেয় অন্য ছেলেদেরকে দিয়ে ফোন দেওয়ায়, যে কারণে ওর মনের ভিতরে একটা অবিশ্বাস চলে আসে। অন্য ছেলেদেরকে দিয়ে ফোন দেওয়া আপনাকে? আপনি ফোনে কি করতেন? ছেলের সাথে কথা বলতেন? না, কথা বলতাম না, আমি বকা টকা করতাম, করার পরে ইয়ে করতো, করার পরে মানে ভালো করে কথা বলতাম যে আমি দেখবো ছেলেটাকে আমি চিনি কিনা, অন্য ছেলেদেরকে দিয়ে কথা বলে, আমার গ্রামের ছেলে হলে তো আমি চিনবো। তো আমি ভালোভাবে কথাবার্তা বলতাম দু একজনের সাথে, বলে এরকম ভাবে ওদেরকে হাতে রাখতাম যে দেখবো, আমি দূর থেকে দেখবো যে ওরা কি আমার এই যে পরিচিত কেউ নাকি অন্য কেউ, এরকম ভাবে আমি রাখতাম। কিন্তু আমাকে অনেক অবিশ্বাস করতো, কারণ হলো কি যে আমি ছেলেদের সাথে কথা বলি, আর আমার দোষ হয়েছে আমি ওর সাথে সম্পর্ক হওয়ার আগে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, মেয়েদের সাথে ঘুরতে গেছি, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছি, এই কারণে ওর মনের ভিতরে একটা অবিশ্বাস থাকে যায়। কিন্তু আমি কখনোই আমি ওরে ছাড়া আমার এরকম কোন শারীরিক সম্পর্ক আমার এক হাজবেন্ড ছাড়া আর ওর সাথে ছাড়া আমার কখনোই এইরকম কোন সম্পর্ক কারোর সাথে হয়নি। ওর মনের মধ্যে অবিশ্বাস ঢুকে গেছে, সেটাই স্বাভাবিক, বিকজ সে মনে করেছে যে আপনি হাজবেন্ড ছাড়াও যেহেতু তার সঙ্গে এই ধরনের সম্পর্কে গেছেন, আপনি হয়তো অন্য কারোর সাথে এটা করেছেন। কিন্তু আমি সেটা করি না, আমি সেটা করেননি, সেটা সত্য, কিন্তু তার জায়গা থেকে সে সেটা বিলিভ করতে পারছে, তার জায়গা থেকে সে এটা বিয়ে করতেছে। আর পরে আমি বলছি যে দেখো তুমি যা ভাবতেছো আমি তা না, আমি কারোর সাথে অন্য কোনো সম্পর্ক করতেছি না, কেননা আমি ভালোবাসি, যতটুকুই হোক আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো আমি তোমাকে ভালোবাসি, আমি অন্য ছেলেদের সাথে কথা বলি না, বলি শুধু জাস্ট ওই ওদের পরীক্ষা করার জন্য যে ওরা কি আমার কি পরিচিত কেউ নাকি অন্য কেউ। তো এটা বিশ্বাস করতো না, করার কালে ও আমাকে এখন অবিশ্বাস করে, বলতেছে যে তুই এক কাজ কর, তাই আমি কিছু টাকা দেই, তুই দিয়ে চলে যা। ও বলতেছে যে আমার তো মাস্টার্স এবার ভর্তি হবো, হওয়ার পরে আমার 1 বছর পরেই তো আমাকে বিয়ে করাবে, তো আমি যদি এরকম ভাবে তোর সাথে থাকি তো আমার ফ্যামিলিতে কেউ আসতে পারতেছে না, আমি কিছু করতে পারতেছি না, তোকে ইয়ে করতেছি,
তো আমি বললাম কি ঠিক আছে, আমি তো দেশে থাকলে সহ্য করতে পারবো না, তুমি যাই করো না করো, আমি দেশে থাকলে সহ্য করতে পারবো না। ও আবার ওই ফাঁকে অন্য একটা মেয়ের সাথে, ওর ফুফাতো বোনের সাথে ওই একটা রিলেশন তৈরি করছে, যেটা ওকে কথা দিছে ওকে বিয়ে করবে, কিন্তু ওর ফ্যামিলি থেকে ওটা মাইনে নিবে না। তো ওই সম্পর্কটা আমি ভাঙে দিলাম। ওর ফ্যামিলির সাথে আমার কথা হয়। ওই সম্পর্কটা ভেঙে দিয়েছেন আপনি? কিভাবে ভাঙলেন? ভেঙে দিয়ে দিচ্ছে। ওর নামে অনেক মিথ্যা কথা বলছি। কাকে বলেছেন? ওই মেয়েটাকে। ওই মেয়েটাকে বলেছেন? জি। মিথ্যা কথা বলেছেন বলে ভেঙে দিয়েছেন? বলেছে আমার কোনো স্বার্থ না এটাতে, ওটা ওর ফ্যামিলির স্বার্থের জন্য। ওর ফ্যামিলি ওই মেয়েকে করাবে না। তারপরে এই থেকে আমাকে বলতেছে যে পাসপোর্ট করতে। আপনাকে পাসপোর্ট করতে বলছে? আমাকে পাসপোর্ট করতে বলতেছে। যে আমি একবার বলছিলাম যে বিদেশে চলে যাব, কিন্তু ও চাইতো না কখনো আমি বিদেশে যাই। বিদেশ মানে কোথায় যাবেন? মানে বিদেশে চলে যাবো জব করার জন্য আর কি। আচ্ছা। তো ও চাইতো না আমি বিদেশে যাই, বিদেশে গেলে এরকম খারাপ হয়ে যাব, খারাপ, বিদেশে নাকি অনেক খারাপ। তো ওইটা ভাবতো, ভাইবে আমাকে না করতো। ও আমাকে প্রায় আরো 2টা বিয়ে ঠিক করছিল। ওই ছেলেটা যার সাথে আমার এই এতটুকু সম্পর্ক হয়ে গেছে, সে আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছিল। তো আমি আবার ওই ছেলেটার সাথে বললাম যে আমি তো আমার স্বামীর ডিভোর্স দিই নাই, তো আমি ওই ছেলেগুলোদেরকে আমাকে পছন্দ। রিপনি আপনার জন্য একটা বিয়ে ঠিক করেছে? জি, 2টা বিয়ে ঠিক করছিল। 2টা বিয়ে ঠিক করেছে? জি। তো 2টা বিয়ে ঠিক করছে, করার পরে আমি বলতেছি যে না আমি বিয়ে করব না, আমি বিয়ে করলে আমার সন্তানদেরকে কেউ দেখবে না। তারপরে ওর সাথে ইয়ে করার পরেও আমাকে জাস্ট ভালো একটা পথে। এই যে আপনার সঙ্গে যে বিয়ে ঠিক করছে, আপনাকে বিদেশ পাঠানোর চিন্তা ভাবনা করছে বা এই যে কথা, তখনও কি আপনার সঙ্গে এই ধরনের অনৈতিক সম্পর্ক চলছে? জি, তখনই মানে তখন তো জিনিসটা ক্লিয়ার। না, তখন তো জিনিসটা ক্লিয়ার যে সেই ছেলেটা আপনাকে বিয়ে করবে না, সেই ছেলেটা আপনার সঙ্গে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য জিনিসটা করছে, তারপরেও আপনি শারীরিক সম্পর্ক করে গেছেন তার সঙ্গে। জি, অ্যাবসলিউটলি রং। তো ও বলতেছে যে তুমি বিদেশে চলে যাও, 2-5 বছর থেকে আসো, তোমার ভবিষ্যৎ হবে, আর তার মধ্যে যদি আমার মা বাবা আমাকে বিয়ে করে দেয়, মেয়ে খারাপ হলে আমি তোমাকে আবার বিয়ে করবো। আমি বললাম কি তুমি আমাকে আর এই লোভটা কখনোই দেখাবা না যে তুমি আমাকে বিয়ে করবা। তুমি যদি বন্ধু হিসেবে থাকো, আর না থাকলে তুমি যদি বিয়ে করে চলে যাও, চলে যাও। তো আমি অন্য একটা মেয়ে, আমি অত মেয়ে মানুষ, আমি তো কষ্ট ভুগতেছি, আমি বুঝতেছি। তো আমি অন্য একটা মেয়েকে আমার জন্য কষ্ট পাইতে দিব না। তো ও আমাকে ওর বন্ধু বান্ধব অনেকেই বলতো যে তুই যে ওই মেয়েটার সাথে ভাবে যাস থাকিস, ওই মেয়েটা তো তোরে কোনোদিন বিপদে ফেলায় বিয়ে করে ফেলবে। তো বলতে কি আমি ওকে, নীলিমাকে আমি অনেক বিশ্বাস করি যে নীলিমার প্রাণ চলে যাবে তাও আমার কোনো ক্ষতি হতে দিবে না। তো যেটা হয়েছে সেটাই বলছে। তো আমি বিপদে পড়তে রাজি আছি, কিন্তু ওকে আমি বিপদে ফেলাইতে রাজি নেই। আমি এখন ওর জন্য ইয়ে করি, যে কোনো কথা বলে আমি ওটা ঘুরাই নিই। আমার চাচাতো বোন জানে ওর সাথে এই রিলেশন, এই যে শারীরিক সম্পর্কটার কথা জানে না, কিন্তু ওর সাথে আমার একটা রিলেশন আছে এটা জানে। তো আমাকে একবার পরামর্শ দেয় যে তুই ওকে একমত ইয়ে করে তুই ভাইয়ের বাসায় নিয়ে আইসা, তো ভাই লোক টোক ঠিক করে রাখবো না, তোর বিয়ে করাই দিব না। আমি কোনোদিনও আমি এই কাজটা করব না। কেন করব না? ও একটা অবিবাহিত ছেলে, তারপরে শিক্ষিত ছেলে, ওর ফ্যামিলি আছে। ও আমাকে বলছে তো ওর ফ্যামিলি ছাড়া কখনো কোনো মেয়েকে বিয়ে করবে না। তো আমি এটা চাই না। তো আমার বোনটা আমাকে বুঝাইলো যে দেখ তুই ভালো মনে করিস, যা করবি তুই ভালো মনে করিস। তো ওই ছেলেটা আমাকে বললো যে তুমি পাসপোর্ট করো। আমি বললাম যে তুমি আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি বিদেশে চলে যাব। আমি থাকাকালে তুমি যদি তোমাকে আমি ভুলিয়া যাই আর যে কোনো একটা সম্পর্ক নাই করি, তারপর আমি কষ্টটা সহ্য করতে পারবো না। তুমি যদি আমি থাকাকালে একটা মেয়ের সাথে এরকম সম্পর্ক করো বা বিয়ে করো, আমি সহ্য করতে পারবো না। যে কারণে তুমি আমাকে বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। তো বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে, তো তুমি সামনে মাসে বেতন দেয় পাসপোর্ট করো, আমি 20,000 টাকা দিব না, তুমি ওই টাকাগুলো ম্যানেজ করে তুমি চলে যাও। তো এরকম কথা বলার পরে আমার বাড়ি থেকে দুলাভাই আর একটা ছেলে দেখছে, দেখার পরে ওই ছেলেটার সাথে কথা বলছে। ওই ছেলেটা আমাকে দেখছে, আমার হাজবেন্ড যেদিন আমাকে ওই রাস্তা থেকে ধরে নিয়ে গেছিল বাড়িতে, আমার দুলাভাই আটকাইছিল, ওই দুলাভাইয়ের সাথে ওই ছেলেটা ছিল। তো ওই ছেলেটা বিয়ে করছিল, ওই ছেলেটার বউ চলে গেছে, বিয়ের পরের দিন রাতে চলে গেছে। তো ওই ছেলেটা আমাকে দেখে আবার পছন্দ করছে, করার পরে ওই ছেলেটা আমার দুলাভাইরে বললো যে ও যদি বিয়েতে রাজি হয়, আমি ওর 2টা সন্তান ও যদি নিয়ে আসতে পারে, আমি ওর 2টা সন্তানের দায়িত্ব আমি নিব, সবকিছুর দায়িত্ব আমি নিব। তো আমার দুলাভাই আমাকে ফোন দিয়ে এগুলো কথা বলার পর আমি ওরে জানাই, রিপন্ডে জানাই যে দেখো ওইলা কথা দুলাভাই বলতেছে, তখন কি আমি বুঝতেছি না আমি কি করব। আমি তো বিয়েটা করবো না, কখনই করবো না। কেন করবা না? তোমার যদি ভালো হয় তুমি করবা না কেন? তোমার দিন কিভাবে যাবে, করে ফেলাও যদি ভালো হয়, ছেলে ভালো হয়।
আমি বললাম যে তুমি বলতেছো তোমার ভুলতে কষ্ট হইতেছে না, কিন্তু আমার তো তোমাকে ভুলতে অনেক কষ্ট হবে, যে কারণে আমি বিদেশে যাওয়ার সবকিছু ঠিকঠাক করেও আমার মন ঘুরাই ফেলাইতেছি যে তোমার আমি ভুলতে পারবো না, আর আমি বিয়ে করে কিভাবে থাকবো। তো ও বলতেছে কি যে তুমি দেখো চিন্তা ভাবনা করো তো এটাই ভালো হয়। আমি বুঝতে পারছি অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে। শেষ সিচুয়েশনটা আসলে কি দাঁড়িয়েছে? আপনি এখন কি অবস্থায় আছেন? এখন আমি অবস্থায় আছি, আমার পাসপোর্ট জমা দিয়েছি, আমি বিদেশ যাওয়ার জন্য। এবং এই ছেলেটার সাথে আপনি এখনো এক ধরনের লিভ টুগেদার করে যাচ্ছেন? না, এখন 1 মাস ধরে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একজন আমি বলছি যে তারা, আমি চাই না যে আমি যাওয়ার আগে তোমার সাথে আবার এরকম সম্পর্ক হোক। আমার এই যে আপনি এই যে সম্পর্কের মধ্যে জড়ালেন বা জড়িয়ে আছেন, এটা কি আপনার হাজবেন্ড জানে? জি না, জানে না। আজকে হয়তো বা জানলেও কিছু যায় আসে না। কতদিন যাবত তার সঙ্গে আপনি ডিটাচ আছেন? ওর সাথে আমি ডিটাচ 5 থেকে 5 মাস। আপনার হাজবেন্ডের কাছ থেকে 5 মাস? না, ওর কাছে, ওই যে রিপনের কাছে আছি 5 মাস। আপনার হাজবেন্ডের কাছ থেকে কতদিন যাবত? আমার হাজবেন্ডের কাছ থেকে আমি আজকে 3.5 বছর হলো। 3.5 বছর যাবত ডিটাচ আছেন। আপনার সন্তানটা কি ওখানেই থাকে? জি, আমার সন্তান 1 বছর ছিল আমাদের বাড়িতে, তারপর ওখান থেকে নিয়ে গেছি। আচ্ছা, তো তারপরে আপনার সন্তানের সাথে আপনার একবারের জন্য দেখা হয়নি? দেখা হয়নি, হয়েছে আমি ওই 2-3 মাস আগে আমি বাড়িতে গেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড বাড়িতে ছিল না। সেই সময় আমি লুকায় যাই আমার সন্তানের সাথে দেখা করে আসি। তারপর ও আমাকে এই কথা বললো যে, আমি বললাম যে আমার সন্তানগুলো আমাকে ফিরাই দাও, আমি বিদেশ চলে যাবো, তোমার কাছে আমি কোনোদিন ফিরে যাব না, আর তুমি তো জানোই, আর আমার সন্তানগুলো ফিরাই না দিলে তুমি বিয়ে করতে পারবে না, তুমি আমার সন্তানগুলো ফিরাই দাও, আমি আমার সন্তানের ভবিষ্যতের কারণে আমি বিদেশ চলে যাবো। বলতেছি কি, এই সন্তান আমি রাখতেছি, করতেছি, এই সন্তান যদি তোর কাছে কোনোদিন যাওয়ার কোন ইয়ে করে, সেদিন দুইটারে দুই পাশে শোয়ে ওই ছোড়া দিয়া জবাই করে ফালাই দিব, তারপর তোর কাছে যাইতে দিব না। তা আমি পরে বললাম যে আমি যদি আইনের মাধ্যমে যাই তুই কখনোই আটকে রাখতে পারবি না। তো বলতেছে কি, যা, ও তো জানে যে ওর বাবা আছে, ততদিন ওদেরকে আমি কিছু করতে পারবো না। তো আপনি আইনের মাধ্যমে যান না কেন? তো আইনের মাধ্যমে তো আমি প্রথমে একবার গেছিলাম, যা তো আমি কিছুই পাইনি। একবার আপনি পাননি, আরেকবার চেষ্টা করবেন, আরেকবার করবেন, বারবার করবেন। তো সেই কারণে আমি এই আইনের ইয়াটা আমি বাদ দিয়ে দিছি, যেহেতু আমি বিদেশ চলে যাব, আইনের মাধ্যমে পেঁচাই আমি আমার চাই না যে আমার সামনে কোনো। দেখেন, আমি কয়েকটা কথা বলি। আপনি বিদেশ যাচ্ছেন মূলত আপনার অবস্থা পরিবর্তন করার জন্য না, রিপনের কাছ থেকে দূরে থাকার জন্য, এবং সেই আপনাকে বুদ্ধি করে এটা পাঠাচ্ছে। আপনি আপনার দেশে আপনার সন্তানকে নিতে পারেননি, কারণটা হচ্ছে আপনার আইনের প্রতি আস্থা নেই। আপনি একবার গিয়ে দেখেছেন যে টাকা ছাড়া কোনো কাজ হয় না। সেই টাকা আপনি ইচ্ছে করলে জমাতে পারতেন, যদিও আমি মনে করি যে এটা একটা অন্যায় কথা হচ্ছে। তারপর আপনার লজিক আমি যদি যাই, যে আপনি এতদিন ধরে যে অর্থ রোজগার বা আপনার যে এথিক্সের কারণে আপনি আজকে চাকরি বাকরি করছেন, সেটা আপনি চাইলে এতদিন ধরে জমাতে পারতেন, আপনি সেটা করেন না। আমি তো চাকরি যে 3 বছর যাবতের মধ্যে মনে করেন আমি চাকরি করছি প্রায় 1.5 বছর। না, আপনি যে বললেন যে কিছু ন্যূনতম টাকার প্রয়োজন হয়, আপনি তো বললেন একটু আগে যে মাঝখানে কিছু ফিক্সড ডিপোজিটও করেছেন আপনি, তো সেটা নিয়ে আপনি কেন আইনি লড়াই লড়লেন না? ওই 20,000 টাকা আমি করছি, মানে আমি আমার ইনকামের আমি জমাইছি, যে আমি বিদেশ যাওয়ার জন্য এটা আমি জমা। সেটাই তো, আপনি তো সন্তানের জন্য করছেন না এটা, আপনি বিদেশ যাচ্ছেন তো আলটিমেটলি রিপনের জন্য। জি, আমি এটা তো টাকাটা জমা দিয়ে দিচ্ছি, আমি তখন কিছু আমি সেটাই বলছি আপনাকে, যে আপনি যদি আপনার সন্তানকেই মূল টার্গেটটা থাকবে, আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবেন, আপনার কাছে রাখবেন। আপনার হাজবেন্ড তো অন্যায় করেছে আপনার সঙ্গে, সেটাকে ডিভোর্স দিয়ে দেওয়া, একটা নিয়ম অনুসারে করা, সেই সামর্থ্যটা আপনার ছিল, আপনি তারপরে সেটা করেননি। শুধুমাত্র আপনার এই ভালোবাসা, অযৌক্তিক অন্ধ ভালোবাসা, এবং আপনি যেখানে দেখছেন যেটার কোনো ভবিষ্যৎ নেই, সেটার পিছিয়ে পড়ে আপনি দেশও ছাড়ছেন, আপনার সংসার তো গেছেই, আপনি দেশও ছেড়ে দিচ্ছেন। আপনার সন্তানরা কিন্তু একটা সময় বড় হবে, হ্যাঁ, এবং বড় হতে হতে তারা একটা সময় আপনাকে প্রশ্ন করবে, আপনার তখন বয়স বাড়বে, এবং আপনি তখন কোন দিকে যাবেন? আপনি তো রিপনকেও পাবেন না, আপনি সন্তানকেও পেলেন না, আপনার স্বামীর সাথে সম্পর্ক নেই, আপনার আলটিমেটলি ফিউচার কি দাঁড়াবে? যে আমার একটাই টার্গেট, যে আমি বিদেশে যাব, যাওয়ার পরে 2-3 বছর চাকরি করে আসবো, আসার পরে আমি ভালো টাকা পয়সা নিয়ে আসবো, তারপরে আমি আইনের মাধ্যমে লড়বো এটা। কেননা আমি এখন ওই 20,000 টাকা আমার কিছুই হবে না, আমি তো দুইজনের কাছে গেলে আমার 20,000 টাকা শেষ হয়ে যাবে। আপনি আমাকে একটু বলেন তো, আপনার যে ভুল বা অপরাধ, আপনি এটাকে বোঝেন, আপনি বুঝতে পারেন? জি, আমি এখন বুঝতে পারছি এটা আমার ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার সন্তানগুলাকে আমি ফেলে চলে আসছি, আর সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি শারীরিক সম্পর্কটার মধ্যে জড়াই গেছি। আমি ভাবি যে সেটাই আমার সবচেয়ে বড় ভুল। আমরা আপনার প্রতি যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, সেটার জন্য অবশ্যই আপনি আপনার জায়গা থেকে রাইট ওয়েতে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তারা আপনাকে নিয়ে একটা কুৎসা রটিয়েছে, সেজন্য আপনাকে কুৎসা করে দেখাতে হবে, বা তারা আপনাকে নিয়ে একটা বাজে কথা বলেছে, সেজন্য আপনাকে বাজে কাজ করে দেখাতে হবে। সেই জায়গাটিতে আমাদের ঘোর আপত্তি ছিল। এটাই অবশ্যই আপনার জন্য একটা ভুল এবং অপরাধ।
সব রেডি করে আকাশ সাদা শার্ট শুধু করে আপনাদের একটা বড় রাস্তা